গুড ইভিনিং সবাইকে সবাইকে উত্তরণ কর্তৃক আয়োজিত আজকের ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। তো আজকে আপনাদের সাথে থাকছেন শ্রদ্ধেয় দুলাল ভাইয়া এবং কাউসার আহমেদ ভাইয়া। তো ভাইয়াদের সাথে কনভারসেশন করার জন্য আপনারা চ্যাট বক্সটা ইউজ করবেন। আর টপিক রিলেটেড কোশ্চেন থাকলে কিউএনএ করবেন, আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো তথ্য জানা থাকে তাহলে সেটা চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকে চ্যাট বক্সে করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ক্লাসটি হয়তো 7টা 5 থেকে 7-এর মধ্যে শুরু হবে। তো আশা করছি এটুকু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা লেখাপড়ায় চলে আসলাম। তাহলে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে কিন্তু নেটের সমস্যা আছে, কালকে 28 তারিখ তো। আমি যেখান থেকে ক্লাস নিচ্ছি এখানেও নেটের সমস্যা আছে। ঠিক আছে, আজকে নেটের সমস্যা হতে পারে। ওকে। বাংলা সাহিত্য, উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক। বেশ করে সব মনে রাখতে হয় না, যে কটা মনে রাখবেন সে কটা আমি দেখিয়ে যাই। আলাউদ্দিন হোসেন শাহ। মনসা কাব্য যতগুলো আছে সব আলাউদ্দিন হোসেন শাহ। যেমন ধরেন পদ্মপুরাণ, এটা কিন্তু মনসামঙ্গলের একটা অংশ। পদ্মপুরাণ কেন এটা মনসামঙ্গল কিভাবে বুঝবেন? যিনি দেবী মনসা, তারই অপর নাম কিন্তু পদ্মাবতী। দেবী মনসারই অপর নাম পদ্মা বা পদ্মাবতী। তাই মনসা পুরাণ মানেই তো পদ্ম পুরাণ বা পদ্মাবতী পুরাণ। মনসা বিজয়, এটা আলাউদ্দিন হোসেন শাহ। এই দুইটা বললে আসে, এই দুইটাই পরীক্ষা আসে। পদ্ম পুরাণের পৃষ্ঠপোষক কে? আলাউদ্দিন হোসেন শাহ। আর মনসা বিজয়ের পৃষ্ঠপোষক কে? আলাউদ্দিন হোসেন শাহ। এই দুইটা পড়তে হবে ভালো করে। এরপর হচ্ছে রামায়ণের পৃষ্ঠপোষক কে? জালালউদ্দিন মোহাম্মদ শাহ। জালালউদ্দিন মোহাম্মদ শাহ হচ্ছে রামায়ণের পৃষ্ঠপোষক, এটা পড়তে হবে। কৃত্তিবাসের রামায়ণ, কৃত্তিবাসের রামায়ণ। এরপর ইউসুফ জুলেখা, গিয়াসুদ্দিন আজম শাহ, এটা পড়তে হবে। ইউসুফ জুলেখার পৃষ্ঠপোষক গিয়াসুদ্দিন আজম শাহ। আর পদ্মাবতী কুরেশি মাগন ঠাকুর, এটা 3 স্টার। এটা মোটামুটি আপনারা সবাই জানেন। আলাওল প্রথম জীবনে ছিল একজন সৈনিক, একজন সৈনিক হিসাবে সে আরাকানে গিয়ে যোগদান করেছিল। তো সৈনিক থেকে ধীরে 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 তার প্রচুর জ্ঞান থাকার কারণে তাকে গৃহশিক্ষক বানালো কুরেশি মাগন ঠাকুর। কুরেশি মাগন ঠাকুর ছিলেন, যে আরাকান রাজসভা ছিল সে আরাকান রাজসভার প্রাইম মিনিস্টার ছিল। আরাকান রাজসভার রাজারা ছিলেন কিন্তু বৌদ্ধ। দিরিদি থুতুম্মা, রাজার নাম দিরিদিরি থুতুম্মা। এই রাজারা ছিলেন বৌদ্ধ, এই বৌদ্ধ রাজাদের আন্ডারে পিএম ছিলেন করিশি মাগন ঠাকুর। যখন তিনি দেখলেন সৈনিক আলাওলের অনেক জ্ঞান বুদ্ধি, তখন তারা নিয়ে বানাইলেন গৃহশিক্ষক। এরপর গৃহশিক্ষক থেকে তাকে পদোন্নতি দিতে 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 তাকে বানানো হইলো সভা কবি, রাজসভার কবি। তা আলাওল যখন পদ্মাবতীটা লেখে, পদ্মাবতী আবার কিন্তু কার কাহিনী? পদ্মাবতী ইন্ডিয়ার রাজা আর হচ্ছে শ্রীলঙ্কার রাজকন্যা, এই দুইজন বিয়ে করেছে, এদের কাহিনী। আর হচ্ছে আফগান শাসক আলাউদ্দিন খলজি, এই পদ্মাবতী, এই তিনজনের কাহিনী। পদ্মাবতীর কাহিনী বিস্তৃত ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং আফগান। যাই হোক, এটা যখন লেখেন তখন করিশি মাগন ঠাকুর তাকে পৃষ্ঠপোষকতা দান করেছেন। এটা হচ্ছে ঘটনা, এটাই সবচেয়ে বেশি করতে হয়। কবি এর পৃষ্ঠপোষকের ডিফারেন্সটা কি? আচ্ছা, মনে করেন আপনি কবি, আপনি একটা বই ছাপাইছেন। আপনি 5 বছর লিখে লিখে একটা বই ছাপিয়েছেন, এখন ছাপানোর জন্য তো প্রচুর টাকা প্রয়োজন। আমি আপনাকে টাকা দিলাম, তাহলে আমি পৃষ্ঠপোষক। আমি আপনাকে বললাম, কবি সাহেব আপনি কি করেন, আপনার জন্য একটা রুম দিয়ে দিলাম, এই রুমের মধ্যে থাকবেন, খাইবেন আর কবিতা লিখবেন। আপনি শুধু থাকলেন, খাইলেন, কবিতা লিখলেন, আর সমস্ত খরচ আমি দিলাম। এইভাবে হয় পৃষ্ঠপোষক। তাহলে এরা সবাই টাকা দিছে। এখন অনেকে বলতে পারেন যে স্যার, মুসলমান গুলা কেন সব পৃষ্ঠপোষক? কেন মুসলমান? দেখেন, সবগুলা মুসলমান। অনেক সময় পৃষ্ঠপোষকের মধ্যে হিন্দুদের নাম থাকে, তখন হিন্দু কেটে দিবেন, তাহলে আপনার সহজ হয়ে গেল গা। কারণ রামায়ণ অসাধারণ ছিল, মজার ছিল। রামায়ণের কাহিনী, রামের কাহিনী স্পন্সর, হ্যাঁ। রামের কাহিনী, সীতার কাহিনী, যুদ্ধের কাহিনী, রাবণের কাহিনী সেই মজা, মেঘনাদের কাহিনী সেই মজা। মজা থাকার কারণে এই জালালউদ্দিন মোহাম্মদ শাহ এই রামায়ণ শুনতে পছন্দ করতেন।
কবিরা কিন্তু শুধু কাব্য লিখতেন এমন না, কাব্য লিখে আবার সেটা পাঠ করে করে রাজাকে শোনাতেন, মনে করেন ঠাকুরমার ঝুলির মতো আর কি। আপনার দাদি আপনাকে গল্প পড়ে শোনাচ্ছে এরকম। এখানে ঠাকুরমার ঝুলিতে এখানে নাতি হচ্ছে জালাল আর দাদি হচ্ছে কবি। গল্প শুনতে পছন্দ করতেন, ইউসুফ জুলেখার কাহিনী শুনতে পছন্দ করতেন, তাই গিয়াসুদ্দিন আজম শাহ টাকা দিয়েছেন ইউসুফ জুলেখার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। আর ইউসুফ জুলেখাটা আমার কখনো ভুলিত না, কারণ জুলেখা জুলেখা লিখতে জ লাগে, আর আজম শাহর এখানে জ আছে। আমি কিন্তু পুরা গিয়াসুদ্দিন পড়তাম না, আমি পড়তাম ইউসুফ জুলেখার পৃষ্ঠপোষককে, ইউসুফ জুলেখার পৃষ্ঠপোষক আজম শাহ। এতে আমার সুবিধা হইতো, যতে জুলেখা যতে আজমের মধ্যে জ আছে আজম শাহ, আমার এই দুইটা কি কখনোই ভুল হইতো না। আর আর এটাও তো আমার ভুল হইতো না, কারণ আলাউলের পদ্মাবতী মানিক কুরেশি মাগন ঠাকুর তার পৃষ্ঠপোষকতা দিয়েছে, সে হচ্ছে। তাহলে এই দুইটা আমাদের মনে থাকলো। আর আলাউদ্দিন হোসেন শাহ আমার মনে থাকতো মনসা বিজয়, অর্থাৎ মনসা কাব্য নিয়ে যা আছে তার সবগুলো হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, সেটা আমার মনে থাকতো। তাহলে আমার তিনটা শেষ, এই তিনটা শেষ। শুধু আর এই জালালউদ্দিনটা পড়তেই তো, জালালউদ্দিন রামায়ণ, রামায়ণের অনুবাদ করে সহায়তা করেছেন কে, জালালউদ্দিন। আর বাকিগুলা সাধারণত আসে না, তবে যে কেউ পড়তে চান তাহলে পড়েন। আমি একটু দেখি আপনাদের মনে আছে কিনা, বলেন তো দেখি, আলাউলের পদ্মাবতী কে পৃষ্ঠপোষকতা দান করেছেন? যদি অপশন চান তাহলে বললেন অপশন। আলাউলের পদ্মাবতী লেখার সময় সংক্ষেপে, হ্যাঁ, কুরেশি মাগন ঠাকুর, কে এম, কে এম টি দিলেই হবে, কুরেশি মাগন ঠাকুর হয়ে গেছে। এবার বলেন তো, ইউসুফ জুলেখা কে করেছেন? অপশন চাইলে আমি অপশন দিতে পারি, ইউসুফ জুলেখা আজম, আজম গুড, ইউসুফ জুলেখা আজম শাহ, এই তো হয়ে গেছে। আর মনসা মঙ্গলে কি করেছেন? মনসা মঙ্গলে, মনসা মঙ্গলে কি করেছেন? আলাউদ্দিন হোসেন শাহ, হয়ে গেছে, এই তো মনসা আলাউদ্দিন হোসেন শাহ, ওকে। আর তাহলে রামায়ণ, কৃত্তিবাসের রামায়ণে কি করেছেন? কৃত্তিবাসের রামায়ণ, গুড, জালাল। হয়ে গেছে, শেষ। আমাদের পৃষ্ঠপোষকতার মধ্যে যদি পৃষ্ঠপোষকতা আর পড়ার দরকার হবে না। লোকসাহিত্য, আসলে আমরা লোকসাহিত্য বলতে কি ঠিক বুঝি এই বিষয়গুলো আমাদের একটু জেনে নিতে হবে। লোকসাহিত্য, আচ্ছা, লোক সাহিত্য। এটা স্লাইড নিতে হবে, স্লাইড। হুম, স্লাইড নিলাম, আর একটা নিয়ে নিই, যদি বিপদে কামে লাগে। দুইটাই নিয়ে নিলাম। তাহলে আমাদের এখন লোকসাহিত্যের পার্টটা একটু দেখতে হবে, ঠিক আছে? লোকসাহিত্য মোটামুটি জানেন, যে সাহিত্য লোকের মুখে মুখে প্রচলিত ছিল তাকেই বলা হয় লোকসাহিত্য, এক কথায়। এই সাহিত্যগুলো আমরা মানুষের মুখে মুখে পাই। তবে প্রশ্ন আসে, লোকসাহিত্যের বৈশিষ্ট্য কি? তাহলে বলতে হবে মানুষের মুখে মুখে সাহিত্য। এখন বলতে পারেন যে স্যার, এর সংজ্ঞায় আছে মানুষের মুখে মুখে যে সাহিত্য সেটাকে বলা হয় লোকসাহিত্য, কিন্তু এগুলো তো আমরা বর্তমানে লিখিত আকারে পাই। যেমন ঠাকুর মার্জনী লোকসাহিত্য লিখিত আকারে পাওয়া যায়, টানদিদি থল্লি লোকসাহিত্য লিখিত আকারে পাওয়া যায়, মহুয়া লোকসাহিত্য লিখিত আকারে পাওয়া যায়। তারপর হচ্ছে মনসুর বয়াতির আলালে ঘরে দুলাল, যেটা আছে আলালে ঘরে দুলাল, না তো আলাল আর দুলাল দুই ভাই দেওয়ানা মদিনা, সেটাও লোকসাহিত্য, সেটাও তো এখন মানে মানুষের লিখিত আকারে পাওয়া যায়। তাহলে এই মুখের সাহিত্য, মুখের সাহিত্য যা আমরা আগে দাদি নাতনি নানি এদের মুখে শুনতাম, এটা এখন লিখিত আকারে কেন আসলো সেটা আমরা একটু দেখবো, একটু পরে দেখবো সেটা কিভাবে লিখিত আকারে আসলো। আগে আমরা দেখি লোকসাহিত্যের ইংলিশ নাম কি। প্রশ্ন আসে লোকসাহিত্যের ইংলিশ নাম কি, তখন বলতে হবে ফোকলোর। ফোকলোর মানে হচ্ছে লোকসাহিত্য, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা পরীক্ষা আসে, হ্যাঁ। লোকসাহিত্যের কি কি আইটেম থাকতে পারে সেটা আমরা একটু দেখি। লোকসাহিত্যের যতগুলো আইটেম আছে, অনেক আইটেম, অনেকগুলো আইটেমেই আমরা দাদা নানি এদের কাছে শুনেছি। লোকসাহিত্যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে ছড়া, কারণ মানুষের মধ্যে একটা ছন্দ বিরাজ করে, মানুষের হৃদয়ে জন্মগতভাবে ছড়া। লোকসাহিত্যের মধ্যে আছে প্রচুর পরিমাণে গান, গান আছে, যেমন লালনের গানগুলো সব কিন্তু লোকসাহিত্য, ঠিক আছে, গান। তারপর লোকসাহিত্যে আছে দাদা, আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রচুর দাদা দিত, এখন সেই দাদাগুলো আর দিচ্ছে না মানুষ, কিন্তু আগে এই দাদাগুলা ছিল ধান্দা, ধান্দা থেকে দাদা, দাদাগুলা একটু জটিল ছিল। এরপর লোকসাহিত্যে আছে প্রচুর পরিমাণে গীতিকা, অনেকে মনে করে গীতিকা মানে গীত আছে তো গান, কিন্তু না, গীতিকা মানে গান নয়, গীতিকা মানে হচ্ছে কি কাহিনী, অনেক কাহিনী আছে লোকসাহিত্যে। এরপর লোকসাহিত্যে অনেক ধরনের কথা আছে, ঠিক আছে, কথা। এই কথাগুলো আবার তিন প্রকার হয়ে গেছে, কথা আবার তিন প্রকার। এক প্রকার সেটা হচ্ছে আপনার, এই ছোটবেলায় আমরা পড়েছি, এক যে ছিল রাজা আর এক যে ছিল রানী।
এক যে ছিল রাজা, আর এক যে ছিল রাজকুমার। এক যে ছিল রাজকুমার, এক যে ছিল রাজকুমারী। এই যে রাজা রানী, কিং কুইন বা রাজকুমার রাজকুমারী, এগুলো হচ্ছে সব রূপকথা। এই কথার মধ্যে আরেকটা আইটেম আছে, সেটাকে আমরা বলেছি এক ছিল টাইগার মামা, শিয়াল মামা। এই টাইগার মামা শিয়াল মামা পশু পাখির কাহিনী। এই পশু পাখির কাহিনীগুলোকে বলা হয় উপকথা। প্রশ্ন কিন্তু এভাবেই আসে যে রাজা রানীর কাহিনী কি, রূপকথা, অথবা রাজকুমার রাজকুমারের কাহিনী কি, রূপকথা। তারপর পশু পাখির কাহিনীকে কি বলা হয়, উপকথা। আবার এই কথার মধ্যে একটা আইটেম আছে যেগুলো খুব শিক্ষামূলক, ব্রত, কল্যাণমূলক। ব্রত শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। যেগুলা শিক্ষামূলক বা কল্যাণমূলক, সেগুলাকে বলা হয় কি কথা, ব্রত কথা। তাইলে আপনার মোটামুটি বুঝবেন যেগুলোর মধ্যে শিক্ষা আছে তাই ব্রত কথা। তাহলে রাজরানীর কাহিনী রূপকথা, পশু পাখির কাহিনী উপকথা, আর হচ্ছে ব্রত কথা। আমি একটু দেখতে চাই আপনাদের মধ্যে বিষয়টা বুঝছেন কিনা, তাহলে হবে। বলেন, এক যে ছিল এক ছেলে, আর ছিল দুই বন্ধু, আর ছিল এক ভাল্লুক। একজন এক বন্ধুকে জীবনে মরণে পাশে থাকবে, ছেড়ে যাবে না। হঠাৎ করে একটা ভাল্লুক আসলো। ভাল্লুক আসার পর একটা বন্ধু কি গাছে উঠে গেল, আর একটা বন্ধু খিস মেরে নিচে পড়ে রইলো। এখন আপনারা জানেন যে ভাল্লুক এসে যেই বন্ধুটা নিচে পড়ে রইলো তার ইয়াটা দেখলো শ্বাস আছে কিনা। ভাল্লুক কিন্তু মরা মানুষ খায় না। তখন এই তো অ্যান্সার হয়ে গেছে, ব্রত কথা। এটা ব্রত কথা, উপকথা নয় ভাইয়া। কারণ হচ্ছে এটা কেন শিক্ষামূলক সেটা আমরা একটু বুঝবো। এটা কেন শিক্ষামূলক সেটা আমরা একটু বুঝবো। কারণ হচ্ছে এই যে দেখেন লাস্টে দিয়ে যখন ভাল্লুকটা চলে গেল, তখন এই গাছ থেকে বন্ধুরা নেমে জিজ্ঞাসা করলো, কিরে, ভাল্লুক তোর কানে কানে কি বললো? তখন বন্ধুরা বলল, ভাল্লুক আমার কানে কানে বলল, বিপদে প্রকৃত বন্ধু চেনা যায়। এই যে এটা কিন্তু শিক্ষামূলক গল্প, তাহলে এটা একটা ব্রত কথা। আমি আরেকটা গল্প বলবো, আপনারা বলবেন কি। একদিন ছিল রাখাল, ছোটবেলায় সবাই পড়েছেন। আর ছিল এক বাঘ। এই রাখাল প্রতিদিন ধান খেতে যেত, আর বাঘ বাঘ করে চিৎকার করতো। প্রথম দিন বাঘ বলেছে, মানুষ এসেছে, বাঘ নাই। দ্বিতীয় দিন বাঘ বলেছে, মানুষ এসেছে, বাঘ নাই। তৃতীয় দিন বাঘ এসেছে কিন্তু চিৎকার করছে, মানুষ আর আসেনি। এটা ব্রত কথা, হ্যাঁ। মিথ্যা বলতে নেই, মিথ্যা বলতে নেই, ব্রত কথা। এই তো বুঝে গেছেন, এই তো বুঝে গেছেন, গুড। এক ছিল কুমির, আর এক ছিল বানর। কুমির তার সন্তানগুলাকে বানরের কাছে কি করতে দিয়েছে, খেতে দিয়েছে। এই তো বুঝতে পারছেন, এটা হচ্ছে উপকথা, পশু পাখির কাহিনী। এটা হচ্ছে উপকথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর হচ্ছে রূপকথা, রাজরানীর কাহিনী। ওকে, পারবেন, কথা শেষ। এরকম প্রচুর কথা আছে, ঠিক না? এরপর এই কথাগুলোর মধ্যে এক ধরনের আছে, আরো আছে কি, লোকসাহিত্যে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি। লোকসাহিত্যে আছে ঠাকুরমার ঝুলি, প্রচুর। লোকসাহিত্যে কিছু বাগধারাও আছে, বাগধারা। আর আছে ডাক ও খনার বচন। এই মহিলা যে এমন জ্ঞানী মহিলা ছিল, এই লেডিস, ডাক ও খনার বচন কিন্তু লেডিস। উনার অনেক বচন আছে, এত মেধাবী সে ছিল। প্রচুর আবহাওয়া নিয়ে, কৃষি নিয়ে অসংখ্য কথা। আগে জল, ভরা পেটে, ভরা পেটে খালি পেটে জল, ভরা পেটে ফল। এই যে অসাধারণ কথা তিনি বলে দিয়ে গেছেন, স্বাস্থ্য সংক্রান্ত অনেক কথা তার। ডাক ও খনার বচন আমরা পাইলাম। লোকসাহিত্যে কিছু প্রবাদও আছে, প্রবাদ প্রবচন। লোকসাহিত্যে একটা প্রবাদ প্রবচন, ছোটবেলায় এটা চেঞ্জ হয়ে গেছে কিছুটা, ন্যাংটার নাই হারাইবার ভয়। ঠিক আছে? আপনি কিন্তু 1 লক্ষ টাকা পকেটে নিয়ে রেল লাইনে শুইতে পারবেন না। আর যার পকেটে 1 টাকাও নাই, তার রেল লাইনে শুইতে সমস্যা নাই, কারণ ন্যাংটার নাই হারাইবার ভয়। এটা লোকসাহিত্যের প্রবাদ থেকে এসেছে। এরকম অনেক প্রবাদ প্রবচন আছে লোকসাহিত্যে। তাহলে আমরা দেখলাম লোকসাহিত্যের নানাবিধ আইটেম। এখান থেকে যে প্রশ্নটা আসে, লোকসাহিত্যের প্রাচীনতম ধারার নাম কি, এই প্রশ্নটা আসে। তাহলে লোকসাহিত্যের প্রাচীনতম ধারা হচ্ছে কি, ছড়া। শেষ। এরপর আবার প্রশ্নটা আসে, কথা কয় প্রকার? তাহলে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি কথা হচ্ছে কয় প্রকার, 3 প্রকার। এখানে এই প্রশ্নটা আসে। আবার আসে গীতিকা শব্দের অর্থ কি, কাহিনী। গীতিকাকে ইংলিশে কি বলা হয়? তখন অ্যান্সার হবে, ইংলিশে গীতিকাকে বলা হয় ব্যালাড। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, ব্যালাড মানে কি, গীতিকা। আবার আসে গীতিকা কয় প্রকার? তখন আবার অ্যান্সার দিবেন, স্যার গীতিকা হচ্ছে 3 প্রকার। এই গীতিকা 3 প্রকার কি কি, সেটা আমরা দেখব। গীতিকা 3 প্রকার কি কি, এটা বঙ্গ অনুসারে পূর্ববঙ্গ গীতিকা, উত্তরবঙ্গ গীতিকা, আর হচ্ছে ময়মনসিংহ গীতিকা। গীতিকা 3 প্রকার। আমি তারপরও পরবর্তী পেজে গীতিকা 3 প্রকার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। গীতিকা 3 প্রকারটা ক্লিয়ারলি বোঝার জন্য বাংলাদেশটা একটু বুঝে নিলে ভালো হয়। কারণ যে অঞ্চলে পাওয়া গেছে সেই অঞ্চলের নাম অনুসারে এই গীতিকাগুলোর নাম হয়েছে। আগে মানচিত্র ভালো করে আঁকতে পারতাম, এখন আর আঁকতেও পারি না। এই হচ্ছে গীতিকা, এই মানচিত্র। গীতিকা কিছু পাওয়া গেছে, কিছু পাওয়া গেছে আপনার সিলেট অঞ্চলে আর চট্টগ্রাম অঞ্চলে। এগুলাকে বলা হয় পূর্ববঙ্গ গীতিকা।
যেগুলা সিলেটে পাওয়া গেছে, চট্টগ্রামে পাওয়া গেছে, এদেরকে বলা হয় পূর্ববঙ্গ গীতিকা। আবার কিছু পাওয়া গেছে ময়মনসিংহ অঞ্চলে। যেগুলা ময়মনসিংহ অঞ্চলে পাওয়া গেছে সেটার নাম হইলো ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা, যেগুলা ময়মনসিংহে খুঁজে পাওয়া গেছে। আবার কিছু পাওয়া গেছে এই রংপুর অঞ্চলে। যেগুলা রংপুর অঞ্চলে পাওয়া গেল ওগুলার নাম হইল উত্তরবঙ্গ গীতিকা। আবার আপনি যখন লেখাপড়া করতে যাবেন তখন দেখবেন এই উত্তরবঙ্গ গীতিকার সাথে ভগবান শিবকে নিয়ে যে কাহিনী আছে, নাথ, নাথ মানে তো শিবকে বোঝায়, ভগবান শিবকে নিয়ে যে কাহিনী আছে নাথ গীতিকা, এই নাথ গীতিকার মিল আছে। তাহলে যাহাই নাথ সাহিত্য মানে নাথ গীতিকা বা নাথ সাহিত্য, যাহাই নাথ সাহিত্য তাহাই হচ্ছে আবার উত্তরবঙ্গ গীতিকা। এখানে আবার ভালো একটা রিদম রেখে রাখা আছে। এখন আবার তাহলে আমরা বুঝলাম ময়মনসিংহ পাওয়া হলো ময়মনসিংহ গীতিকা। এবার আবার প্রশ্ন করা হয় লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনগুলো। আমরা তো অনেক লোকসাহিত্য পড়লাম, গান শ্রেষ্ঠ, গীতিকা শ্রেষ্ঠ না কথা শ্রেষ্ঠ, তাহলে অ্যান্সার হবে কথা। তাও আবার কোন অঞ্চলের কথা, তাহলে অ্যান্সার হবে ময়মনসিংহ। ময়মনসিংহ গীতিকাগুলাই লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। এখন আমরা দেখি কোনগুলা উত্তরবঙ্গ গীতিকা উত্তরবঙ্গে প্রচলিত, কোনগুলা পূর্ববঙ্গে প্রচলিত, কোনগুলো হচ্ছে ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহে প্রচলিত। উত্তরবঙ্গ গীতিকার মধ্যে দেখা যায়, গীতিকার মধ্যে দেখা যায় উত্তরবঙ্গে একজন রাজা ছিলেন, ওনার নাম হচ্ছে মানিকচন্দ্র। এই রাজা মানিকচন্দ্রের গান, মানিকচন্দ্রকে নিয়ে অনেক গান আছে, সেই রাজা মানিকচন্দ্রের গানগুলো হচ্ছে উত্তরবঙ্গ গীতিকা। আবার এই রাজার স্ত্রী ছিল কুমিল্লার রানী ময়নামতি, এই ময়নামতিকে নিয়েও অনেক গান আছে, এইগুলাকে বলা হয় রানী ময়নামতির গান। এই রানী ময়নামতির গানগুলো কিন্তু আপনার উত্তরবঙ্গ গীতিকা, যদিও রানীর বাড়ি এই এলাকায়, তারপর এটার নাম হয়েছে উত্তরবঙ্গ গীতিকা কারণ এগুলো পাওয়া গেছে উত্তরবঙ্গে। এরপর তাদের যে একটা সন্তান আসে গোপীচন্দ্র, সেই গোপীচন্দ্র আবার ভগবান শিবের মায়ায় সন্ন্যাস হয়ে গিয়েছিল। যেহেতু শিবের মায়ায় সন্ন্যাস হয়েছে তাহলে এটা নাথ সাহিত্যের মধ্যেও পড়ে। আবার গোপীচন্দ্রের সন্ন্যাস, এটা কিন্তু ওই উত্তরবঙ্গ মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী, তাই এটা আবার লোকসাহিত্যের মধ্যেও পড়ে। ঠিক আছে, ওকে। তাহলে এই কটা আমরা পড়লাম, উত্তরবঙ্গ গীতিকাগুলো আমরা চিনে নিলাম। শ্রেষ্ঠ সম্পদ ময়মনসিংহ গীতিকা, ভাই শ্রেষ্ঠ সম্পদ ময়মনসিংহ গীতিকা। এরপর আসি পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকার মধ্যে দেখা যায় যেটা, সেটা হচ্ছে উম নিজাম ডাকাতের কাহিনী। একটা বিখ্যাত কাহিনী আছে, সেই কাহিনীর নামই হচ্ছে নিজাম ডাকাতের কাহিনী। নিজাম ডাকাতের কাহিনী, নিজাম ডাকাত। তারপর 2 নম্বর হচ্ছে কাফন চূড়া নামে আরেকটা কাহিনী আছে। এই দুইটা হয়তো বা আপনারা পড়ে থাকবেন। নিজাম ডাকাত হচ্ছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া একটা গান শুনেছেন, তিনি 99টা খুন করেছিলেন খারাপ কাজে, 100তম খুনটা ভালো কাজে করে আল্লাহর আউলিয়া হয়ে গেছিলেন। এই নিজামুদ্দিন আউলিয়ার কাহিনী নিয়ে যে কাহিনী প্রচলিত আছে মানুষের মুখে মুখে, সেটা হচ্ছে নিজাম ডাকাতের কাহিনী। তিনি প্রথমে ডাকাত ছিলেন দস্যু, পরে তিনি আউলিয়া হয়েছেন। অনেকটা অনেকটা কার মতো, দস্যু রত্নাকরের মতো। দস্যু রত্নাকরকে আপনারা চিনেন? দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর হচ্ছে কে, বাল্মীকি। গুড, এই তো চিনেন সবাই। এই দস্যু রত্নাকর আমাদের মুসলিম ধর্মে আছে। নিজাম ডাকাত ছিল দস্যু রত্নাকরের মতো আর কি। আর কাফন চোরার কাহিনী, এটা আরো একটু রোমান্টিক কাহিনী আছে, এটা আরো বেশি সুন্দর কাহিনীটা। কাফন চোরার কাহিনী, কাফন চোরার মধ্যে এক লোক অল টাইম কাফন চুরি করে। তো মরণকালে সে তার ছেলেকে বলে যায়, বাবা এমন কিছু করিও যাতে মানুষ আমাকে ভালো বলে। তখন যখন কাফন চোর মারা যায় তখন ছেলেটা নামাজ রোজা পড়ে, মানুষের উপকার করে, অনেক ভালো কাজ করে। তখন মানুষ বলতে থাকে ছেলেটা কত ভালো হইছে, আর বাপটা কত খারাপ আছিল। ছেলে যত ভালো হয় বাপ তত গালি খায়। এবার ছেলে মন খারাপ করে দেখলো বাবা তো আমাকে বলেছিল এমন কিছু করতে যাতে সে বাবাকে মানুষ ভালো বলে। তখন ছেলে কি করে, লাশ চুরি করা শুরু করে। এবার মানুষ বলতে থাকে বাপটাই ভালো আছিল, শুধু কাফন নিত, আর ছেলেটা এমন বজ্জাতের হাড্ডি হইছে যে পুরো লাশটাই নিয়ে যায়। এই যে কাহিনীটা প্রচলিত রয়েছে, এই কাহিনীটা হচ্ছে কাফন চোরের কাহিনী। তাহলে আমরা একভাবে পড়ে নেব নিজাম ডাকাত কাফন চোর। আসে, নিজাম ডাকাত কোন অঞ্চলের কাহিনী, পূর্ববঙ্গ গীতিকা। কাফন চোরা কোন গীতিকার কাহিনী, পূর্ববঙ্গ গীতিকা। তাহলে নিজাম ডাকাত কাফন চোরা আমাদের হয়ে গেল। নিজাম ডাকাত কাফন চোরা আমরা একবারে পড়ে নিব। ময়মনসিংহ গীতিকা। আচ্ছা, ময়মনসিংহ গীতিকা পড়লে আমাদের সবার আগে পড়তে হবে যেই বিখ্যাত গীতিকা, সেই গীতিকার নাম কি, মহুয়া পালা। এরপর আমাদের পড়তে হবে দেওয়ানা মদিনা পালা। এই দুইটা পালা হচ্ছে ময়মনসিংহ গীতিকায় সবচেয়ে বেশি বিখ্যাত। এই দুইটা পালা। আচ্ছা, এই দুইটার মধ্যে ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ সম্পদ কি? ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ সম্পদ কিন্তু মহুয়া পালা। তাহলে দেখেন অনেক সময় আপনাকে যখন করা হবে লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি, যদি অপশনে থাকে উত্তরবঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, তখন অ্যান্সার হবে কিন্তু ময়মনসিংহ গীতিকা। আবার অনেক সময় থাকে লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি, মহুয়া পালা, দেওয়ানা মদিনা পালা, ভেলুয়া পালা, তখন আবার অ্যান্সার হবে কিন্তু মহুয়া পালা। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।
অর্থাৎ লোক সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ দুইটা, আইদার সেটা ময়মনসিংহ গীতিকা অর সেটা মুয়াপালা। অপশন যেরকম থাকবে উত্তর সেরকম হবে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝছেন কি না? ইয়েস অর নো? ইয়েস হলে ওয়াই বলুন, আর নো হলে অ্যান বলুন। গুড, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। হয়েছে, হয়েছে। তাহলে মুয়াপালা দেওয়ানা মদিনা পালা। তাহলে মুয়াপালা দেওয়ানা মদিনা পালা এছাড়া আমাদের কি আছে? আপনার হাজার বছর ধরে উপন্যাস যারা পড়েছেন বা সিনেমা দেখেছেন তারা জানেন। আর যারা সিনেমা দেখেছেন তাদের মধ্যে নাই, ওখানে একটা পালা আছে বেহুয়া সুন্দরী, মহুয়া সুন্দরী, ভেলুয়া ভেলুয়া সুন্দরী। এটাও ময়মনসিংহ গীতিকা, ভেলুয়া সুন্দরী বাড়ি ময়মনসিংহ। এরপর আছে মলুয়া সুন্দরী, সেও ময়মনসিংহ। এমনকি আমরা পড়েছিলাম প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, চন্দ্রাবতীর পিতা দ্বিজবংশী দাস। এই চন্দ্রাবতী ভালোবেসেছিল জয়চন্দ্রকে, তারপর তাদের সেই ভালোবাসা দ্বিজবংশী দাস মেনে নেয় নাই। তাদের নিয়ে একটা পালা হয়ে গেছে, সেই পালার নাম কি? চন্দ্রাবতী জয়চন্দ্র। ঠিক আছে। এরপর আরেকটা পালা আছে, এক দস্যু ছিল, সেই দস্যুর নাম ছিল দস্যু কেনারাম। এই দস্যু কেনারামের পালা, এটাও কিন্তু আপনার ময়মনসিংহ গীতিকার একটা অংশ। তাহলে যত সুন্দরী আছে সব ময়মনসিংহ, মহুয়া সুন্দরী, তারপর দেওয়ানা মদিনা সুন্দরী, ভেলুয়া সুন্দরী, মলুয়া সুন্দরী। আর একবার ক্লাস নিতে গিয়েছিলাম ময়মনসিংহ, এসে বলেছে স্যার হালুয়া সুন্দরী। আসলে হালুয়াঘাট নামে ময়মনসিংহ একটা উপজেলা আছে, কোনো সুন্দরী এই নামে নাই। মহুয়াকে একটু বোঝান। আচ্ছা ঠিক আছে ভাই, একটু বলবো না। তাহলে আমরা মোটামুটি পাইলাম যত সুন্দরী আছে সব ময়মনসিংহের। ঠিক আছে। এই মুয়াপালা, আবার লেখক আসে মুয়াপালা লিখেছেন কে, তখন আবার অ্যান্সার হবে দ্বিজ কানাই। দ্বিজ কানাই এই মুয়াপালা লিখেছেন, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আবার দেওয়ানা মদিনা কে লিখেছেন, এটাও আবার পরীক্ষায় আসে। মনসুর বয়াতি। খেয়াল করবেন কিন্তু, মনসুর বয়াতি, বাট নট কুদ্দুস বয়াতি। অপশনে কিন্তু কুদ্দুস বয়াতির নামও থাকে। অনেকে দেওয়ানা মদিনা দাম করে কুদ্দুস বয়াতির নাম দিয়ে আসে। ভুলেও কিন্তু কুদ্দুস বয়াতির নাম দিবেন না, কুদ্দুস বয়াতি এখনো জীবিত আছে। কুদ্দুস বয়াতির গান বেশি ভাল লাগে না ডান্স বেশি ভাল লাগে, একটু শুনতে চাই আপনাদের কাছে। কুদ্দুস বয়াতির ডান্স আমারও তার ডান্সই বেশি ভাল লাগে গানের চাইতে। ঠিক আছে। তাহলে মুহাপালা কে লিখেছেন? দিসকা নাই। দেওয়ানা মদিনা কে লিখেছেন? মনসুর বয়াতি। আবার মুহাপালা কে লিখেছেন? দিসকা নাই। দেওয়ানা মদিনা কে লিখেছেন? মনসুর বয়াতি। লোক সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ ময়মনসিংহ গীতিকা, লোক সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ মুহাপালা। তাহলে সব সুন্দরী গুলো কোথায়? ময়মনসিংহে। ভিলুয়া সুন্দরী, মুলুয়া সুন্দরী, হালুয়া সুন্দরী। আরেকটা আছে লেটেস্ট খাইরুন সুন্দরী। খাইরুন সুন্দরী কিন্তু লোক সাহিত্যের অংশ না। খাইরুন সুন্দরী হচ্ছে কাটপিস, লোক সাহিত্যের কাটপিস হচ্ছে খাইরুন সুন্দরী। সবগুলাকে কেটে কুইটা এরপর খাইরুন সুন্দরীকে বানানো হয়েছে। হ্যাঁ, কমলা সুন্দরী আছে। কমলা সুন্দরী আছে, কাজল রেখা আছে। থ্যাংক ইউ। এরপর আছে একটা কমলা সুন্দরী। এই কমলা সুন্দরী ময়মনসিংহ গীতিকার অংশ। আরেকটা আছে কাজল রেখা, এই কাজল সুন্দরী, সেটাও কিন্তু আপনার ময়মনসিংহ গীতিকার অংশ। এই সবগুলো। তাহলে আপনার সাধারণত এখানে প্রশ্ন আসবে মুয়াবালা লিখেছেন কে, ওটার প্রশ্ন আসবে। ময়মনসিংহ দেওয়ানা মদিনা কে লিখেছেন, ওটার প্রশ্ন আসবে। একজনে দুইজনে কমেন্টস করে মুয়াপালাটা একটু জানতে চেয়েছেন। মুয়াপালাটা একটু সংক্ষেপে বলে দেই, এর আগে দেওয়ানা মদিনাটা আগে বলি। দেওয়ানা মদিনা কেন বিখ্যাত? দেওয়ানা মদিনার কাহিনী কিন্তু এই দুই ভাইয়ের কাহিনী। একজন ভাইয়ের নাম হচ্ছে আলাল, আর একজন আমার নামে নাম, ওনার নাম হচ্ছে কি দুলাল। এই দুই ভাই থাকে। আর দেওয়ানা বলতে আসে কি পাগল। কার পাগল? মদিনার পাগল। এই দুলাল একসময় মদিনার জন্য দেওয়ানা থাকে, পাগল থাকে। কিন্তু সৎ মা এদের দুইজনের মধ্যে একসময় ডাইভোর্স ঘটায় দেয়, মানে বিবাহ বিচ্ছেদ ঘটায় দেয়। সৎ মার যন্ত্রণায় দুই ভাইয়ের জীবন যে ধ্বংস হয়ে যায়। এই যেই মদিনাকে এত ভালোবাসে সেই মদিনাকে ছেড়ে দেয়। এই সৎ মায়ের যন্ত্রণা নিয়ে রচিত বিখ্যাত পায় কাহিনীর নাম হচ্ছে দেওয়ানা মদিনা। যেই দুলাল দেয় মদিনার জন্য পাগল ছিল, এই মদিনাকে ছেড়ে দেয়। আমরা এখন একটু সংক্ষেপে মহুয়াপালাটা একটু দেখাবো আপনাদের। মহুয়াপালার কাহিনীটা একটু দেখাইতে গেলে আমার একটা স্লাইড নিতে হবে। তবে আপনারা কি চান চান নাকি মহুয়াপালা? দুইজন চেয়েছে, বাকিদের কি দরকার আছে নাকি জানা আছে? ও ইয়েস। তাহলে ইয়েস হইলে আমি একটু সংক্ষেপে বলে দিতে পারি মহাপালাটা। ওয়েট, ওয়েট, ওয়েট। হুম। এই যে মহাপালাটা যদি আমরা পড়তে চাই, তাহলে নায়িকার নাম মহুয়া, সেটা আমরা বুঝে এলাম। আর নায়কের নাম থাকে হচ্ছে, নায়কের নাম কি বলেন তো দেখি? অনেকেই জানবেন নিশ্চিত। নদের চাঁদ। গুড। হ্যাঁ, আপনাদের লেট দেখে বলে দিলাম নিজেই। নদের চাঁদ।
এই যে নদের চাঁদ দেখেন, নায়ক আর নায়িকা হচ্ছে মুহাবালা। তো মুহার হচ্ছে হুমরা বাদ্যা, এখানে যে ভিলেন, ভিলেন হচ্ছে হুমরা বাদ্যা, বাদ্যা থাকে। বাদ্যা তো মানে বুঝতেই পারছেন, বেদে সম্প্রদায়ের লোক, সে থাকে ভিলেন। আচ্ছা, সংক্ষেপে কাহিনী এখানেই। এই মহুয়া থাকে হচ্ছে একজন জমিদারের কন্যা। কিন্তু মহুয়া ছোটবেলা অনেক সুন্দরী থাকে। আর বাদ্যেরা তো এক স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়ায়। হুমরা বাদ্যাই মহুয়াকে ছোটবেলায় চুরি করে। তার বাপ মা জমিদারের কন্যা মহুয়াকে সে চুরি করে হুমরা বাদ্যা। কেন চুরি করে? দুইটা কারণে। এক হচ্ছে হুমরা বাদ্যার নিজের কোনো সন্তান নাই, তাই সে মহুয়াকে চুরি করে। দুই নম্বর, হুমরা বাদ্যা ভাবে এই মেয়ে যদি বড় হয় সুন্দরী হবে, প্রচুর ডান্স করবে, গান করবে এবং প্রচুর টাকা পয়সা হুমরা বাদ্যা ইনকাম করবে। এই দুইটা স্বপ্ন নিয়ে সে মহুয়াকে চুরি করে। আচ্ছা, মো এক সময় বড় হয়, আসলে সত্যি সে ভালো ডান্স করে, নাচ করে এবং তার প্রচুর টাকা ইনকাম হয়। হুমরাবাইদ্য এক সময় নদের চাঁদের এলাকায় চলে যায়, নতুন জমিদার, নদের চাঁদের কিন্তু জমিদার। তার এলাকায় যাওয়ার পর সেই মহুয়া সেখানে কি করে, ডান্স করে। তারা ডান্স করার পর নদের চাঁদের প্রথমে মহুয়াকে দেখে ভালো লেগে যায়। ভালো লাগার পর সে প্রেম করতে চায়। মহুয়া একদিন জল আনতে যায়, তখন মহুয়াকে দেখে বলে, জল ভরে সুন্দরী কন্যা জলে দিছে ঢেউ, হাসি মুখে কোনা কথা সঙ্গে নাই মোর কেউ। মহুয়াকে সে কথা বলার জন্য উস্কানি দেয়। মহুয়া আবার নদের চাঁদকে বলে, কেমন তোমার মাথা পিতা, কেমন তোমার হিয়া, এখনো বেটা তুই করস নাই বিয়া। তাহলে বুঝতেই তো পারছেন। বলেন তো দেখি, এগুলা কোন অঞ্চলের ভাষা? সিলেট, চিটাগাং না ময়মনসিংহ? হুম? হ্যাঁ, ময়মনসিংহের ভাষা। গুড, এই তো বুঝে গেছেন। এই কয়, এখনো বেটা করস নাই বিয়া। নদের সাথে আবার কয়, মা ভালো আমার মাথা পিতা, ভালো আমার ইয়া, তোমার মতো সুন্দরী পাইলে করবাম বিয়া। এই করবাম বিয়া, সে বিয়া করতে রাজি। যাই হোক, তাদের দুজনে যখন প্রেম হয়ে যায়, মহু আর আগের মতো ডান্স গান করে না। হোমরা বৈদ্যের ব্যবসায় কি হয়, লস হয়। হোমরা বৈদ্য তখন নদের চাঁদের এলাকা ছাইরা মহুয়ারে নিয়ে নতুন এলাকায় চলে যায়। এবার নদের চাঁদ পাগল হয়ে যায়, মহুয়া কই, মহুয়া কই। নদের চাঁদ তখন আরেকটা বাদ্যার দলের সাথে মিশে। কারণ বাগদার দল একসময় ঘুরতে ঘুরতে মহুয়ার খোঁজ পাবে। পাইতে পাইতে একসময় কিন্তু মহুয়ার খোঁজ সে পেয়ে যায়। পেয়ে যাওয়ার পর মহুয়ার সাথে তার রিলেশন আবার জোড়া লাগে। হুমরা বৈদ্য আবার এই ঘটনা দেখে ফেলে। দেখে ফেলে মহুয়াকে নিয়ে একটা ছুরি দেয়। ছুরি দেয়া বলে, মহুয়া, এই ছুরি দিয়ে তোমাকে হত্যা করতে হবে। কাকে হত্যা করতে হবে? নদের চাঁদকে। মহুয়া বলে, বাবা আমাকে একদিন সময় দাও। এই ছুরির মাথায় আবার বিষ মাখায় দেয়। পরে বলে, হত্যা আমি করবো, একটু সময় দাও। পরে যেই সময়টা নেয়, সময়টা নেওয়ার পর মহুয়া নদের চাঁদ পালায় যায়। মাঝখানে নদী থাকে, এই নদী দিয়ে পালাইবার জন্য নৌকা থাকে। এই নৌকা দিয়ে দুজনে পালাতে যাবে। এই নৌকা আবার থাকে এক ব্যবসায়ী নৌকা। এই নৌকার মধ্যে দুজনে উঠে পালায় যাওয়ার জন্য এই নৌকার যে মালিক থাকে, সওদাগর ব্যবসায়ী, সে আবার মুহুয়ারে পছন্দ করে ফেলে। এইবারে আবার চক্রান্ত করে নদের সাথে বাইন্দা, হাত পা বাইন্দা জলের মধ্যে ফালায় দেয়। আর এদিক দিয়ে মহুয়াকে সে কাছে পেতে চায় মিশা সওদাগর স্টাইলে। তখন মহুয়া আবার কয়, না, এত জোরাজুরির দরকার নাই, আমি নিজেই রাজি আছি। আসো আমরা দুজনে মিলে পান পুন খাই, পরে আমরা রাজি থাকি। এরপর পান খাইতে যায়। মহুয়া তো বাদ্যার মেয়ে, তার হাতে সবসময় বিষ থাকে, সে পানের সাথে বিষ মিশায় দেয়। এই ব্যবসায়ী বিষ খায় মরে যায়। এরপর মহুয়া সাঁতরায় গিয়া এই পারে উঠে। এই পারে অনেকদিন আসার পর, দু একদিন যাওয়ার পর দেখে এক লোক অসুস্থ হয়ে পড়ে আছে, মারাত্মক অসুস্থ। সেই লোকটা হচ্ছে নদের চাঁদ। এরপর সে নদের সাথে সেবা করা শুরু করে। পরে দেখে ওখানে এক আশ্রম আছে। ওই আশ্রমে এক ঋষি থাকে। ওই ঋষি আবার প্রচুর ডাক্তারি জ্ঞান জানে। ঋষির কাছে নিয়ে যায় নদের চাঁদকে বাঁচাইতে। এরপর ঋষি আবার শর্ত দেয়, হ্যাঁ, নদের চাঁদকে আমি বাঁচিয়ে তুলবো, কিন্তু মহুয়া যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো। মানে ঋষিরও আবার মনে করেন যে এই কলকাতা হারবালের কাম লাগে যায়। এরপর লাস্টে দিয়ে কি করে, মহুয়া কয়, হ্যাঁ আমি রাজি আছি। নদের চাঁদ যখন ভালো হয়, দুইজনে মিলে ঋষির ইচ্ছা মতো উত্তম মাধ্যম দিয়ে পিটায় পিটায় ভাগে। কিন্তু ভাগলে কি হবে? ইতিমধ্যে হোমরা বাইদ্যা খোঁজ পাওয়া গেছে যে এই অঞ্চলে তারা থাকে। হোমরা বাইদ্যা আসে। আসার পরেই শুরুতে নদের চাঁদের পেটের ভিতরে ছুরিটা ঢুকায় দেয়। ছুরিটার ভিতরে বিষ থাকে, নদের চাঁদ আস্তে এর উপর মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ছুরিটা মহুয়া তার হাতে নিয়ে মহুয়া তার নিজের পেটেও ঢুকায় দিয়ে আত্মহত্যা করে। কাহিনী এখানেই শেষ। সবাই মহুয়ার পাগল। গুড। সবাই মহুয়ার পাগল। এই বিশাল ফিলোসোফার তো আপনি। তাহলে লোকসাহিত্য সম্পর্কে আমাদের পড়া হয়ে গেল। বেলাড, বেলাড মানে কি বলেন তো? আমিও পাগল, নিবিড় ভাই। বেলাড মানে কি? গীতিকা। গুড। গীতিকা মানে কি, কাহিনী নাকি গান? গীতিকা মানে কিন্তু অনেকে গান মনে করে, বলে এটাকে গান মনে করা যাবে না, এটাকে কাহিনী মনে করতে হবে। Good. তা আমাদের লোকসাহিত্য পড়া হয়ে গেল। বাংলা লোকসাহিত্য আমরা পড়ে ফেলেছি। বেলাড, গীতিকা, কথা আমরা পড়েছি তিন প্রকার, ইত্যাদি। এরপর আমরা দেখব এই লোকসাহিত্যগুলো কিভাবে আমাদের হাতে আসলো, ঠিক না? প্রথম ছড়া। ছড়া হচ্ছে লোকসাহিত্যের প্রাচীন। সবার আগে লোকসাহিত্যে কি সৃষ্টি হয়েছে? ছড়া। ও, আমাদের ডাক ও খনার বচন এগুলো তো বাকি ছিল, তাই না ভাইয়া?
ডাক ও খনার বচন আমরা পড়ছি। এই খনা একটা মহিলা, জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল। আকাশের গ্রহ নক্ষত্র দেখে সে প্রচুর পরিমাণে এই লেডিস প্রচুর পরিমাণে ভবিষ্যৎবাণী করতে পারতো। একদিন এক রাজা তাকে ধরলো, খনা তুমি আমার ফিউচারটা একটু প্রফেসি করো, ভবিষ্যৎবাণী করো, একটু প্রিডিক্ট করো, ভবিষ্যৎবাণী করো। এরপর খনা ভবিষ্যৎবাণী করলো যে রাজা আপনি সামনের যুদ্ধে হেরে যাবেন এবং মারা যাবেন। তখন রাজা এই খনার জিহ্বা কেটে নিয়েছিল, কেন এই মৃত্যুর অশুভ ভবিষ্যৎবাণী করলো তাই খনার জিহ্বা কেটে ফেলেছিল। এই মহিলা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল। এই মহিলা কৃষিতে অত্যন্ত পারদর্শী ছিল। এই মহিলা আবহাওয়ায় পারদর্শী ছিল। যেমন এই মহিলা বলেছে, ঊনবর্ষায় দুনো শীত। এবছর ঊনো মানে হচ্ছে কম, এবছর ঊনবর্ষা হয়েছে, সুতরাং এবছর ধুমাইয়া শীত হবে, দুনো শীত হবে। আবার যদি দুনো বর্ষা হয় উনো শীত হবে, এরকম আর কি। তাহলে এই খনা কয় বিষয়ে পারদর্শী ছিল? তিন বিষয়, এটা পরীক্ষায় আসে। এক হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল, তার জিহ্বা কেটে নিয়েছে রাজা। কৃষিতে পারদর্শী ছিল, আবহাওয়ায় পারদর্শী ছিল। আবার বলে যে খনার এই বিষয়বস্তু কি ছিল? শুদ্ধ জীবনাচরণ। এই যে গভীর ভাবে তিনি জীবনকে উপলব্ধি করতেন খনা, তাই বলা হয় শুদ্ধ জীবনাচরণ। শুদ্ধ জীবনাচরণ ছিল এই খনার বচন আর ডাকের বচনের প্রধান বিষয়বস্তু। শুদ্ধ জীবনাচরণ ডাক ও খনার বচনের প্রধান প্রধান বিষয়বস্তু, ঠিক আছে। খনার জিহ্বা কেটে নিয়েছে। জিহ্বা কেটে নেওয়া কি হয় নাই? উচিত হয় নাই। ইতিমধ্যে আমরা গীতিকাগুলো পড়ে ফেলেছি। আমরা এখন পড়বো, এই গীতিকাগুলো তো সব একসময় কি ছিল? মানুষের মুখে মুখে ছিল। এগুলা কিভাবে লিখিত আকারে পাইলাম? লিখিত আকারে পাইলাম, এটা পড়তে আমাদের গল্প পড়তে হবে একটা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কথা আমাদের মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কলকাতায় একটা বিশ্ববিদ্যালয় আছে, কলিকাতা বিশ্ববিদ্যালয়। সেই কলিকাতা বিশ্ববিদ্যালয় থাকলে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন, ভিসি মানে তখন তো চ্যান্সেলর ছিল, ভিসি বলা হতো না, চ্যান্সেলর বলা হতো, তারপরে আমরা সুবিধার জন্য ভিসি পড়ি। সেই ভিসি ছিল ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়। এই লোক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল, ঠিক আছে। ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় ভিসি ছিল। আর বাংলা ডিপার্টমেন্টের একজন চেয়ারম্যান ছিল। এই বাংলা ডিপার্টমেন্টে যিনি চেয়ারম্যান ছিলেন ওনার নাম ছিল হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের। এদের বাংলা বিভাগের যিনি ছাত্র ছিলেন, বা ছাত্র হচ্ছে পল্লীকবি কে, জসিমউদ্দিন, বাংলা বিভাগের ছাত্র। এরপর ময়মনসিংহ অঞ্চলে একজন লোক ছিলেন যিনি প্রচুর লোকসাহিত্য পড়তেন, তার নাম হচ্ছে চন্দ্রকুমার দে। এই লোকগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। দেখেন, আশুতোষ একদিন ময়মনসিংহে বেড়াতে আসলেন, দীনেশকে সাথে নিয়ে ময়মনসিংহে বেড়াতে আসলেন। তখন যেহেতু এত বড় ব্যক্তি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তখন ময়মনসিংহের লোকেরা আশুতোষের সম্মানে মুহা পালাটা মঞ্চায়ন করলো, মানে মুহার নাটক করলো। মুহার নাটক শোনার পর আশুতোষ অবাক হইলো, এত সুন্দর কাহিনী, এত সুন্দর ভাষা কোথায় পেয়েছেন? তখন তাকে জানাইলো যে স্যার, এই অঞ্চলে এরকম শত শত কাহিনী আর ভাষা আছে। তখন আশুতোষ বললো, এক কাজ করেন, যত টাকা লাগে সব আমি দিব, আপনারা এই ভাষাগুলোকে সংগ্রহ করেন। এবার আশুতোষ দীনেশকে দায়িত্ব দিল, দীনেশ তুমি বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তুমি বাংলাদেশে থাকো, আমি চলে যাই, তুমি থেকে এগুলা সংগ্রহ করো। এই দীনেশ যখন আবার বাংলাদেশে থাকা শুরু করলেন, ময়মনসিংহে থাকা শুরু করলেন, তখন দীনেশের ডাইরেক্ট ছাত্র ছিল জসিমউদ্দিন। জসিমউদ্দিনও ফরিদপুর থেকে, কারণ জসিমউদ্দিনের বাড়ি ফরিদপুর, সে ফরিদপুর থেকে ময়মনসিংহে এসে দীনেশকে সঙ্গ দেওয়া শুরু করলেন এগুলা সংগ্রহ করার জন্য। কিন্তু দীনেশ যখন খুঁজতে যাবে, যারা লোকসাহিত্য জানে, মুখস্থ জানে, তাদের দীনেশ খুঁজে পাচ্ছিলেন না। তখন জানতে পারলেন এই অঞ্চলে প্রচুর জানে চন্দ্রকুমার দে সহায়তা নেওয়া যায়। তখন চন্দ্রকুমার দে এই খুঁজে 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 সংগ্রহ করলেন। তাই এখানে কয়েকটা প্রশ্ন প্রশ্ন আসে। এক হচ্ছে, টাকা দিয়েছেন কে? পৃষ্ঠপোষক। যিনি টাকা দিয়েছেন তিনি পৃষ্ঠপোষক, তাহলে পৃষ্ঠপোষক হচ্ছে আশুতোষ। এরপর হচ্ছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে সংগ্রহ করেছেন কে? সংগ্রহ করেছেন কিন্তু চন্দ্রকুমার দে। সে সংগ্রহটা অনেক কঠিন ছিল। যেমন ধরেন, আমার দাদার কাছে গেছে, দাদা অর্ধেক পারে। দাদারে জিজ্ঞাসা করছে বাকি অর্ধেকটা কে পারে, কয় আর নাতি, নাতি কই আছে? চট্টগ্রাম। এরপর আবার এই বেটায় দৌড়ায় চট্টগ্রাম গেছে। চট্টগ্রাম গিয়ে আবার নাতির কাছ থেকে বাকি অর্ধেকটা নিয়ে আসছে। নাতি আবার ভুলে গেছে গা, পুতির কাছে গেছে, এইভাবে সে সংগ্রহ করেছে। সংগ্রহ করার পর এগুলা দিছে কার হাতে? দিছে দীনেশের হাতে। দীনেশ আবার সেগুলা দিয়ে একটা বই বের করেছে। বই বের করাকে আমরা কি বলি? সম্পাদনা করি। তাহলে দীনেশ হচ্ছে সম্পাদক, আর সংগ্রাহক হচ্ছে কি? চন্দ্রকুমার দে। আর জসিমউদ্দিন হচ্ছে হেল্পার। তবে জসিমউদ্দিন কিন্তু খুব বেশি সংগ্রহ করে নাই, তিনি শুধু তার বসকে হেল্প করেছেন। তবে সবচেয়ে যেটা শ্রেষ্ঠ সম্পদ, মহুয়াপালা, এটাই আবার কিভাবে যেন জসিম খুঁজে বাইর করে ফেলছে। তাই মহুয়াপালার সম্পাদনা কে করেছেন? তাহলে অ্যান্সার হবে জসিম। তাহলে দেখেন এখানে কোন ধরনের প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন আসে লোকসাহিত্যের সংগ্রাহক কে? তাহলে অ্যান্সার হবে চন্দ্রকুমার দে, চন্দ্রকুমার। তারপর হচ্ছে লোকসাহিত্যের বইটা সম্পাদনা কে করেছেন? সম্পাদক কে? তখন অ্যান্সার হবে ডক্টর দীনেশ চন্দ্র সেন। ওকে। এরপর হচ্ছে মহুয়া পালাটার সম্পাদনা কে করেছেন? তখন আবার অ্যান্সার হবে পল্লীকবি জসিমউদ্দিন। আবার আছে ঠাকুরমার ঝুলি, এই যে ঝুলি যতগুলো আছে, ঠাকুরমার ঝুলি, এগুলা কি সম্পাদনা করেছেন? তখন আবার অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন মিত্র। ঠাকুর মার ঝুলি, ঠান দিদির থলে,
এই জোলা জ্বালা ব্যাগ থলে থাকলেই দক্ষিণারঞ্জন মিত্র হবে। তাহলে এখান থেকে কতগুলো আমরা প্রশ্ন প্রশ্ন পেলাম। তারপর পৃষ্ঠপোষক মানে টাকা পয়সা কে দিয়েছে, তখন আবার অ্যান্সার হবে ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়। এবার বলেন পুরো বিষয়টা কি ক্লিয়ার হইলো? ইয়েস অর নো? ওকে, তাহলে এখানে আর কোনো আলোচনা আমাদের চলবে না। আশুতোষ, আশুতোষ টাকা দিয়ে লাভ কি? আচ্ছা ভাই, যার যে জিনিসের প্রতি প্রেম থাকে, আপনি যদি গায়ক হন, আপনার গান সংগ্রহ করায় প্রেম। কিছু লোকের আছে টিকিট সংগ্রহ করায় প্রেম, কিছু লোকের আছে কয়েন সংগ্রহ করায় প্রেম, কিছু লোকের আছে সাহিত্য সংগ্রহ করায় প্রেম, যার যে প্রেম ভাই। আচ্ছা, নাথ গীতিকা আর নাথ সাহিত্য, ইতিমধ্যে আমার মনে হয় নাথ গীতিকা আর নাথ সাহিত্য আমরা টুকটাক করে ফেলেছি। তারপরও যেহেতু আবার এই বেটা এসেছে, তাই আমি একটু সংক্ষেপে আমি আপনাদের বলেই দিচ্ছি। একটা স্লাইড নিয়ে নিই। নাথ গীতিকা বা নাথ সাহিত্য, এটি সব ময়মনসিংহ গীতিকা দেখা যায়। আচ্ছা, নাথ গীতিকা সম্পর্কে আমি একটা স্লাইড নিয়ে এখানে আমি আপনাদের করিয়ে দিই, হ্যাঁ। নিউ স্লাইড, আরো নিউ স্লাইড দুই তিনটা নিয়ে আনি, বারবার কই ঢুকবো। হুম, হুম। তাহলে নাথ গীতিকার যে ঘটনাগুলো আমরা একটু দেখি। নাথ, প্রথম শব্দের অর্থ হচ্ছে, নাথ শব্দের অর্থ কি? নাথ শব্দের অর্থ হচ্ছে প্রভু। অর্থাৎ হিন্দু ধর্মে নাথ বা প্রভু অনেকেই হইতে পারে, কিন্তু যিনি আদি প্রভু, আদি প্রভু মানে বস, প্রভুদেরও প্রভু, তাকে বলা হয় আদিনাথ। আদিনাথ কিন্তু একজনই, আদিনাথ হচ্ছে ভগবান শিব। আর ভগবান শিব মানে হচ্ছে ভগবান, যিনি মহাদেব। আর তার স্ত্রীর নাম কিন্তু দুর্গা। আর যিনি দুর্গা তিনি হচ্ছেন মা কালী। ঠিক আছে, সংক্ষেপে বললাম আর কি। এই আদিনাথ। এছাড়া শিবের আরো কতগুলা শিষ্য আছে। শিবের একজন শিষ্য আছে, তার নাম হচ্ছে মীননাথ। দেখেন, সেও কিন্তু প্রভু, মানে এই যে নাথ। আর মীননাথেরও একজন শিষ্য আছে, তার নাম হচ্ছে গোরক্ষনাথ। তাহলে প্রভু একজন, প্রভু দুইজন আমরা পাইলাম। তাহলে এখানে প্রশ্ন আসে, শিবের শিষ্যকে তখন বলতে হবে মীননাথ, মীননাথের শিষ্যকে তখন আবার বলতে হবে গোরক্ষনাথ। আশা করি বিষয়টা ইম্পর্টেন্ট হলো। তাহলে আদিনাথ কি? তখন আদিনাথ বললে বলতে হবে শিব। এবার দেখেন, শিবের প্রশংসা করে যেই কাহিনীগুলো রচনা হয়েছে, শিবকে বস মেনে যেই কাহিনীগুলো রচনা করা হয়েছে, শিবকে পাম্পটি দেওয়ার জন্য যেই কাহিনীগুলো রচনা হয়েছে, তাকে বলা হচ্ছে নাথ সাহিত্য। তবে নাথ সাহিত্য পড়তে গেলে আমাদের আরেকটা জিনিস পড়তে হয়, নাথ ধর্ম। নাথ ধর্মের লোক কারা? হঠাৎ করে কিছু হিন্দু আর কিছু বৌদ্ধ মিলে এরা মনে করলো হিন্দুদের তো অনেক দেব দেবতা, ব্রহ্মা বিষ্ণু শিব, কিন্তু এই হিন্দুরা মনে করলো আসলে ব্রহ্মা বিষ্ণু ফাও, শিবই সব। আবার কিছু বৌদ্ধ মনে করলো গৌতম বুদ্ধ ফাও, শিবই সব। যেহেতু এই হিন্দুরা শিবকেই প্রধান ভাবলো, এই বৌদ্ধরা শিবকেই প্রধান ভাবলো, আর এদের মধ্যে একটা সম্মিলন হয়ে গেল। এই হিন্দু আর বৌদ্ধ মিশ্রিত যে ধর্ম, সেই ধর্মের নামে কি নাথ ধর্ম। তাহলে আমরা বুঝে গেলাম এই নাথ ধর্মের আসল নাথকে, আদিনাথকে শিব। নাথ ধর্মের লোকেরা শুধু কার পূজা করে? শিবের পূজা। এই তো ক্লিয়ার। আচ্ছা, তাইলে নাথ সাহিত্যে কার বন্দনা হবে? শিবের বন্দনা। এবার আমরা দেখি নাথ সাহিত্যের যে বিখ্যাত গ্রন্থসমূহ, সেই নাথ সাহিত্যের গ্রন্থগুলো আমাকে দেখতে হবে। সেটা যে প্রথম যে গ্রন্থটা, সেই গ্রন্থটার নাম হচ্ছে গোরক্ষ বিজয়। আরো আপনি অবাক হবেন, এটা যদিও শিবের সাহিত্য, কিন্তু এটা লিখেছেন একজন মুসলমান, শেখ ফয়জুল্লাহ। তাহলে নাথ ধর্ম হিন্দুদের ধর্ম হইল, লিখেছেন কিন্তু মুসলমান, শেখ ফয়জুল্লাহ। দুই নাম্বার, আমরা একটা বই দেখতে পাই, সেই বইটার নাম হচ্ছে মিনচেতন। এই বইটা আবার লিখেছেন শ্যামা দাস। শ্যামা দাস, এই যে মিনচেতন। এবার গোরক্ষ বিজয় আর মিনচেতনের কাহিনী কিন্তু এক। কি কাহিনী সেটা আমরা একটু দেখি। মিনু মানে হচ্ছে মাছ, ওনার অপর নাম হচ্ছে মৎস্যেন্দ্রনাথ অনেকে বলে। মৎস্য মানে মাছ, মিন মানে মাছ। দেখেন, এই মীননাথকে ভগবান শিব একবার পরীক্ষা করতে চাইলো, যে আমার শিষ্য মীননাথ সে কি আমার উপযুক্ত কিনা, তাকে পরীক্ষা করতে হবে। তার কাছে এক নারী পাঠাইলো। নারী ব্যাপক ডান্স করা শুরু করলো। মীননাথ এখনো বসে বসে শিব শিব নাম জপতে থাকলো। কিছুক্ষণ পর নারী জন্মদিনের ড্রেস পরে ডান্স শুরু করলো। তখন মীননাথ এই শিবের কথা বাদ দিয়া এই নারীর প্রেমে মগ্ন হয়ে গেল। নারী যেদিকে যাচ্ছে, মীননাথ তার পেছন পেছন যাচ্ছে। এমন সময় গোরক্ষনাথ দেখলো, হায় হায়, আমার গুরু করে কি করে কি, সে ভগবানকে ফেলে রেখে নারীর পেছনে দৌড়াচ্ছে। তখন গোরক্ষনাথ আরেকটা সুন্দরী নারী সাজলো। এরপর মীননাথকে গোরক্ষনাথ আবার জায়গা মতো ফিরায় নিয়ে আসলো। এরপর গোরক্ষনাথ তার রূপ চেঞ্জ করলো। মীননাথ লজ্জিত হলো এবং ভালো পথে আবার ফিরে আসলো। এই একই ঘটনা অবলম্বনে লেখা হয়েছে গোরক্ষ বিজয়। আবার সেম ঘটনা অবলম্বনে লেখা হয়েছে মিনচেতন। মিনচেতন মানে হচ্ছে মিননাথ তার চেতনা ফিরে পেয়েছেন। আর গোরক্ষ বিজয় মানে হচ্ছে গোরক্ষ তার প্রভুকে ঠিক পথে ফিরায় আনতে পেরেছে, সুতরাং বিজয় লাভ করেছে। গোরক্ষ বিজয়, মিননাথ। তাহলে গোরক্ষ বিজয় লিখেছেন একজন মুসলিম, শেখ ফজিল্লাহ। তাই পরীক্ষায় আসে নাথ ধর্মের আদি লেখক, নাথ সাহিত্যের আদি সাহিত্যিক কে? শেখ ফজিল্লাহ। মিনচেতন কে লিখেছেন? শ্যামদাস।
ক্লিয়ার ক্লিয়ার, নাথ ধর্ম পড়া যাবে? হুম, গুড। এই যে দেখেন, যারা শিব উপাসক তারা সবাই নাথ ধর্মের লোক, তারা সবাই নাথ ধর্মের লোক। আচ্ছা, নাথ কাহিনীকে কেন্দ্র করে নাথ গীতিকার উদ্ভব হয়েছে। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? নাথ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন মীননাথ। ধর্মের প্রতিষ্ঠাতা উনি, কিন্তু উনার বস কে? বস কিন্তু শিব, শিবের নামে উনি এই ধর্মটা প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, মীননাথের আরেক নাম কি? মৎস্যেন্দ্রনাথ। আর গোরক্ষনাথ ছিলেন মীননাথের শিষ্য। নাথ ধর্মের প্রধান হচ্ছে দুটি শাখা, আমরা একটা ইতিমধ্যে বললাম, গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয় পড়ে ফেলেছি আমরা। এরপর আমরা মিন চেতনা আমরা কি পড়ে ফেলেছি, এই দুইটা বই, বইয়ের নাম। এভাবে পড়বেন না, এভাবে পড়ার দরকার নেই, এটা ঠিক নাই। আমি বইটা বলে দিয়েছি, বইটাই আপনারা পড়েন, হ্যাঁ। আমি ইতিমধ্যে দুইটা বই পড়েছি, এখানে উল্টাপাল্টা দেওয়া, স্লাইডটা সুন্দর নাই। আরেকটা বই আছে গোরক্ষ বিজয়, আমরা শুরুতেও বলেছি, যাহাই নাথ ধর্ম তাহার সাথে কোন অঞ্চলের বলেন তো? এই গোরক্ষ বিজয় না তো, গোপীচন্দ্রের সন্ন্যাস। এই রাজা মানিকচন্দ্র আর হচ্ছে রানী ময়নামতি, এদের চন্দ্রের সন্তান থাকে গোপীচন্দ্র। এই গোপীচন্দ্র ভগবান শিবকে ভালোবেসে রাজত্ব ত্যাগ করে সন্ন্যাসী গ্রহণ করেছিল, গোপীচন্দ্রের সন্ন্যাস। এবার বলেন তো, এগুলার সাথে, এগুলা কোন কোন সাহিত্যের সাথে, মানে কোন লোক সাহিত্যের সাথে এদের মিল আছে, কোন অঞ্চলের লোক সাহিত্যের সাথে? হুম, হয়ে গেছে। উত্তরবঙ্গ গীতিকার সাথে এর মিল আছে না? উত্তরবঙ্গ গীতিকা, থ্যাংক ইউ। আবার আপনি কি জানেন এই উত্তরবঙ্গ গীতিকাগুলো কে সংগ্রহ করেছেন? আমরা কিন্তু লোক সাহিত্যের অনেক সংগ্রহ দেখলাম ইতিমধ্যে। আমরা লোক সাহিত্যের কয়েকটা নাম দেখলাম, ঠিক না? অনেকগুলো নাম দেখেছি লোকসাহিত্যের আমরা। আমরা লোকসাহিত্যের সংগ্রাহক হিসেবে চন্দ্রকুমার দীর নাম দেখেছি, সম্পাদক হিসেবে দীনেশ চন্দ্রের নাম দেখেছি। আবার যতগুলা ব্যাগ থলে আছে ওগুলা দেখেছি দক্ষিণারঞ্জন মিত্র। আবার মহুয়া পাল্লার সম্পাদক দেখেছি পল্লীকবি জসিমউদ্দিন। আবার আসে কিন্তু ওই যে ইয়েগুলা যে সংগ্রহ করছে গীতিকাগুলা, যেমন ধরেন রাজা মানিকচন্দ্রের গান, রানী ময়নামতির গান, এই গানগুলো আবার কে সম্পাদনা করেছেন এটা পরীক্ষা আসে। তখন একজন বিদেশি, একজন পর্তুগিজ, জর্জ আব্রাহাম গিয়ারসন। এই উত্তরবঙ্গ গীতিকাগুলা জর্জ আব্রাহাম গিয়ারসন সম্পাদনা করেছেন, এটা একটু মনে রাখতে হবে, তাহলেই হবে। জর্জ আব্রাহাম গিয়ারসন, এই যে একজন লিখে ফেলেছেন, স্যার গিয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যিনি পড়েছেন গভীর মনোযোগ দিয়ে, তাকে ধন্যবাদ। আচ্ছা, ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম গ্রন্থটা লিখেছেন শেখ ফজুল্লাহ। শেখ ফজুল্লাহ সম্পর্কে আমার এখানে তিনটা কথা বলে দিতে হবে। শেখ ফজুল্লাহ কিন্তু দুইটা সাহিত্যের আদি কবি। শেখ ফয়জুল্লাহকে বিশেষভাবে মধ্যযুগে মনে রাখতে হবে আপনাকে। শেখ ফয়জুল্লাহ দুইটা সাহিত্যের আদি কবি। এক হচ্ছে শেখ ফয়জুল্লাহ কি লিখেছেন? গোরক্ষ বিজয়। যেহেতু তিনি গোরক্ষ বিজয় লিখেছেন, সুতরাং তিনি নাথ ধর্মের আদি কবি, নাথ সাহিত্যের আদি কবি। শেখ ফয়জুল্লাহ নাথ সাহিত্যের আদি কবি। এরপর শেখ ফয়জুল্লাহ আবার কি লিখেছেন জানেন? শেখ ফয়জুল্লাহ আবার লিখেছেন হচ্ছে জয়নাবের চৌতিশা। শেখ ফয়জুল্লাহ জয়নাবের চৌতিশা লিখেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে জয়নাব হচ্ছে কিসের কাহিনী? মুর্শিয়া সাহিত্য। মুর্শিয়া সাহিত্য হচ্ছে জয়নাবের কথা আছে। সুতরাং শেখ ফয়জুল্লাহ মুর্শিয়া সাহিত্যের আদি কবি। মুর্শিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ। আরেকটা আদি কবি নয়, কিন্তু আসে যে কোন মুসলমান বৈষ্ণব পদাবলী লিখেছেন। তাহলে অ্যান্সার হবে বৈষ্ণব পদাবলী লিখেছেন যে মুসলমান, সেই মুসলমানের নাম হচ্ছে শেখ ফয়জুল্লাহ। তাহলে শেখ ফয়জুল্লাহকে আমরা কয়টা সাহিত্যের সাথে নাম পাইলাম? তিনটি সাহিত্যের সাথে শেখ ফয়জুল্লাহর নাম পাইলাম। তাই মেগা স্টার দিলাম শেখ ফয়জুল্লাহর নামের সাথে। হ্যাঁ, যিনি আদি কবি তিনিই তো প্রধান কবি, সমস্যা নাই তো, আদি আর প্রধান তো হইতেই পারে। যিনি আদি কবি তারটাই সবচেয়ে সুন্দর হয়েছে, সুতরাং তিনিই প্রধান কবি। হম, তাহলে আমরা ইতিমধ্যে পড়ে ফেললাম গোরক্ষ বিজয়। আমরা বললাম গোপীচন্দ্রের সন্ন্যাসটা শুকুর মাহমুদ, এর একটু পড়ে নিন, এটাও মুসলমানরা লিখেছে। তাহলে নাথ সাহিত্য যদিও হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, নাথ সাহিত্য যদিও নাথ ধর্মের সাহিত্য, কিন্তু মুসলমানদের ব্যাপক আধিপত্য দেখা যায় নাথ সাহিত্যে। আচ্ছা, মানিকচন্দ্রের গানগুলা কে সংগ্রহ করেছেন? তাহলে আব্রাহাম গিয়ারসন, গিয়ারসনের নামটা মনে রাখতে হবে, এটা বললে হবে। আর বাকিগুলা খুব বেশি আসে না, ময়নামতির গান টান এগুলো আসে না, এগুলা তারপরও পড়তে চাইলে পড়তে পারেন। মিননাথ তার চেতনা ফিরে পাইছে, নারীর জন্মদিনের ড্যান্স দেখে বেহুশ হয়ে গিয়েছিল, আবার সে তার চেতনা ফিরে পেয়েছে, এটা শ্যামা দাস লিখেছেন। আচ্ছা, ময়মনসিংহ দিকে এগুলো আমরা মনে হয় সব পড়ে ফেলেছি ইতিমধ্যে, না? হুম, ময়মনসিংহ দিকে এটা সালটা মনে রাখেন, ময়মনসিংহ দিকে কত সালে প্রকাশিত? 1923 সালে, এটা একটু মনে রাখলে হবে, হ্যাঁ। এটার সম্পাদনা নয়, সংগ্রহ। স্লাইডে ভুল আছে। এটা সংগ্রহ করেছেন হচ্ছে চন্দ্রকুমার দে।
একটা সম্পাদক ছিল দীনেশচন্দ্র সেন, জসীমউদ্দিনের শিক্ষক দীনেশচন্দ্র সেন। আরেকটা কথা 23টি ভাষায় অনুবাদ হয়েছে, সেটাও পড়ে ফেললেন। আরেকটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ এটা কোন অঞ্চলের কাহিনী? দেখেন জসীমউদ্দিনের বাড়ি কোথায়, মামার বাড়ি নিজের বাড়ি সব হচ্ছে গিয়ে ফরিদপুর, কিন্তু নকশিকাঁথার মাঠ কোন অঞ্চলের কাহিনী বলেন তো? আমি একটু শুনতে চাই। জসীমউদ্দিন নকশিকাঁথার মাঠ কোন অঞ্চলের কাহিনী বলেন? আচ্ছা, অ্যান্সার যেহেতু পাই নাই তাই আমি অ্যান্সার দিচ্ছি। জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ময়মনসিংহ অঞ্চলের কাহিনী। থ্যাংক ইউ এশা, এশা তোমাকে ধন্যবাদ। ময়মনসিংহ অঞ্চলের কাহিনী। তাহলে জসীমউদ্দিন ময়মনসিংহ গেলেন কেমনে? এবার বোঝা গেছে জসীমউদ্দিন কেমনে ময়মনসিংহে গেল। ওই যে জসীমউদ্দিনের বস ডক্টর দীনেশচন্দ্র সেন যখন ময়মনসিংহে অবস্থান করছিলেন লোকসাহিত্য সংগ্রহের জন্য, তখন মসিমউদ্দিন তো তাকে সঙ্গ দিয়েছেন। তখন একদিন দীনেশ দীনেশ আর জসীমউদ্দিন মিলে আপনার কথার কথা চা খাচ্ছিল। এমন সময় তিনি দেখলেন যে ইয়ে নিয়ে ধান নিয়ে মারামারি লেগেছে। তখন ওই মারামারিতে রূপাই দুইজনকে খুন করে ফেলেছেন। ওই সত্য কাহিনী অবলম্বনে জসীমউদ্দিন কিন্তু এটা লিখেছেন। তাহলে এটা কিন্তু অনেকটা সত্য কাহিনী। তাহলে আশা করি এবার পুরো বিষয়টা ক্লিয়ার হইলো, কিভাবে জসীমউদ্দিন উম ফরিদপুরের লঘু হওয়া সত্ত্বেও ময়মনসিংহের কাহিনী অবলম্বনে লিখলেন তার শ্রেষ্ঠ কাব্য। ক্লিয়ার? ইয়া শূন্য একটা কিছু বলতে হবে ভাইয়া, এত কথা বলি একটু ওয়াই লিখতে যদি কষ্ট হয় তাহলে হবে না তো। হুম, থ্যাংক ইউ। ইতিমধ্যে ময়মনসিংহ গীতিকার আমরা পালাগুলা পড়ে ফেলেছি। মহাবালা পড়ছি, দেওয়ানা মাদিনা মনসুরবাতি। এটা শ্রেষ্ঠ গীতিকা হিসাবে সমাদিত অন্যতম শ্রেষ্ঠ, বলেও কিন্তু এটা শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ কিন্তু মহুয়া। অন্যতম শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ, তারপর এটা রেখার দরকার নাই, এটা আসে না, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। ঠিক আছে, মূল্য, দস্যু কেনারাম ইত্যাদি ইত্যাদি আমরা সব পড়ে ফেলেছি। কাজল রেখা, চন্দ্রাবতী জয়চন্দ্র নিজেই নিজেই এক সময় লোক সাহিত্য হয়ে গেছে গা। চন্দ্রাবতী, যেই চন্দ্রাবতী রামায়ণ অনুবাদ করেছে, তাকে নিয়ে এক সময় নিজেই কি হয়ে গেছে গা। এগুলো আমাদের আর দরকার নেই, তারপর আপনার মন চাইলে দেখে নেন। শুধু এই দুইটা বললে হবে, নিজাম ডাকাতের প্রশ্ন আসে, নিজাম ডাকাত আর হচ্ছে কাফন চোরা। বলেন তো দেখি, নিজামুদ্দিন আউলিয়া কয়টা খুন করেছিল দস্যু রত্নাকরের মতো? দস্যু দা লুটার তিনি এক সময় গোট, এই তো সব দিয়ে মনে আছে আপনাদের। আর এখানে আরেকটা ভুল দেওয়া আছে, একটু এটা একটু ঠিক করে নিন, এই স্লাইডটায় দুই একটা ভুল আছে দেখা যায়। কার বিশ্বকথায় মনসা বোঝায়? আচ্ছা, মনসা বোঝায় আলাউদ্দিন হোসেন শাহ, ইতিমধ্যে আপনারা পড়ে ফেলেছেন। এবার বলেন তো ইউসুফ জুলেখা কার? এখানে যে কয়টা আছে ইউসুফ জুলেখা কার বলেন তো? ইউসুফ জুলেখা কে পৃষ্ঠপোষক? গুড, আজম আজম। এই তো আজম সহ হচ্ছে জুলেখা, জুলেখা আজম। এই যে যতে জুলেখা যতে আজম। এরপর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, এটা তো আপনারা পড়েই ফেলেছেন। এবার বলেন তো পদ্মাবতী কে পৃষ্ঠপোষকতা দান করেছে? সৈনিক থেকে প্রথমে বানাইছে গৃহশিক্ষক, গৃহশিক্ষক থেকে হ্যাঁ হয়ে গেছে করেছি মাগন ঠাকুর, থ্যাংক ইউ। এবার হচ্ছে পদ্মাবতী, আলাউলের পদ্মাবতীর সময় সে অনেক সাপোর্ট দিয়েছে। হ্যাঁ। আরাকানের রাজারা কি ছিল, হিন্দু না মুসলমান নাকি বুদ্ধ? আরাকানের রাজারা কি ছিল? বুদ্ধ ছিল, বুদ্ধ। দিরির দিরির থুতুম্মা, বুদ্ধ রাজার নাম। আচ্ছা। কথাকে তিন ভাগে ভাগ করা যায় আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, রূপকথার ইংরেজি এটা এটা পড়া দরকার আছে, ফেরি টেলস। আর যতগুলা শ্রেষ্ঠ সংগ্রহ বাংলা ভাষার রূপকথা শ্রেষ্ঠ সংগ্রহ, এটা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, আমরা জানি, কারণ তিনি ঠাকুরমার ঝোলা ঝালা থলে যতগুলা ঝুলি আছে, যতগুলা ঝুলি আছে ঠাকুর মার ঝুলি ঠান দিদির থলে, ঝোলা ঝালা থলে, এক কথায় সবগুলার মানে কিন্তু ব্যাগ। ব্যাগ থাকলেই সেটা হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠান দিদির থলে ইত্যাদি। এটা পড়ে নিয়েন। কথা তিন প্রকার আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, হ্যাঁ। লোকগীতি আছে, প্রচুর গান আছে পশ্চিমবঙ্গের, ইত্যাদি ইত্যাদি। এই গম্ভীরা গানটা পড়েন, গম্ভীরা গানটা চাঁপাই নবাবগঞ্জের। এটা একটু পরীক্ষায় আসে মাঝে মাঝে। এই জারি গান, জারি গান তো আপনারা চিনেন, বিয়ের সময় প্রায় এই জারি গান হয়। ঘাটু গানটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ঘেটুপুত্র কমলা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এটা ছিল। আপনারা আশা করি সবাই ঘেটুপুত্র কমলার গানগুলা শুনেছেন বা সিনেমাটা কি দেখেছেন, ঘেটুপুত্র কমলা? ওকে, তাহলে আপনারা তো বুঝেন ময়মনসিংহের মানুষ কতটা খারাপ ছিল, ঠিক না? ময়মনসিংহের মানুষ কতটা খারাপ ছিল এই ঘেটুপুত্র কমলা দেখলে বোঝা যায়, তাই না? ময়মনসিংহের মানুষ পুরুষে আসক্ত ছিল, নারীতে আসক্ত না থাইকা। এটা বুঝছেন আপনারা? এই কটা একটু বেশি আসে, আর পশ্চিমবঙ্গের ফুটোয়াটা একটু দেখে নিন। আর বাকিগুলা আমরি আসে না। এখানে জারি গান, সারি গানটা দেয় নাই, সারি গানটা পরীক্ষায় আসে। সারি গান হচ্ছে এই নৌকা বাইচের সময় যে গানগুলা গাওয়া হয়, সেই গানগুলো হচ্ছে সারি গান। নৌকা বাইচের সময় যে গানগুলা গাওয়া হয় সেই গানগুলো হচ্ছে সারি গান।
আরেকটা গান এখানে দেখা হয় নাই, ভাটিয়ালি গান। আপনারা জানেন যারা নৌকা চালায়, ভাটার সময় কিন্তু তারা নৌকা চালাইতে সুবিধা হয়, খালি বইটাটা দইরা বইসা থাকে। তখন তখন কিন্তু মাঝি ভাটির সময় যেহেতু তার কোনো কাজ থাকে না, কম কাজ থাকে, তখন সেই মাঝি কিন্তু ভাটির সময় প্রচুর গান গায়। এই জন্য ওই গানগুলোর নাম হয়েছে ভাটিয়ালি গান। ময়মনসিংহের ছেলেরা খুব খারাপ ভাই, ওনারা ছেলেদের প্রতি আসক্ত কিন্তু, খুবই ডেঞ্জারাস ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে পটুয়া সঙ্গীতের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণলীলা, রামায়ণ, ভাদু গান, খুব বেশি আসে না। গম্ভীরা বিষয়বস্তু শিবের বন্দনা, ভাওয়াইয়ার গান হচ্ছে প্রেম, এটা পড়েন। সারি এবং ঘাটু প্রভৃতি রাধাকৃষ্ণ প্রেম, এগুলা আসে না খুব বেশি, তারপরে দেখে নিন এক নজর। লোক সাহিত্যের প্রাচীনতম ধারা কোনটি? ছড়া, সেটা আমরা পড়ে ফেলেছি। প্রবাদ প্রবচন তো আমরা দেখতেই পাচ্ছি। ডাকের বচন ডাক, খনা, ডাক আর খনা একই লেডিস। কেউ বলে ডাক একজন লেডিস, খনা একজন লেডিস, কেউ বলেন আলাদা আলাদা লেডিস, কেউ বলেন একই লেডিস। তাহলে আমরা বাংলা সাহিত্যের স্টুডেন্ট মনে করছি ডাক আর খনা একই ব্যক্তি। ওনাদের জ্যোতিষশাস্ত্র ছিল, গৃহস্থালী ছিল, এই বিষয়ে প্রচুর জ্ঞান ছিল। আচ্ছা, খনার বচন, ডাক আর খনা কিন্তু একই ব্যক্তি। কৃষি বিষয়ে জ্ঞান ছিল, আবহাওয়া বিষয়ে জ্ঞান ছিল, জ্যোতির্বিজ্ঞান ও ব্যাপক জ্ঞান ছিল। এখানে যদি আলাদা দিছে, কিন্তু ডাক আর খনা একই ব্যক্তি। গম্ভীরা গানের বিষয়বস্তু শিবের কাহিনী, এগুলো হচ্ছে উত্তরবঙ্গের কাহিনী, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের কাহিনী। চাঁপাইয়ের কাহিনী গম্ভীরা, শিবের বেশি। আমরা ইতিমধ্যে দেখছি যে নাচ সাহিত্যের প্রভাব কোথায় ছিল বেশি, বলেন তো ভাই? আমাদের উত্তরবঙ্গের দেবতাই কিন্তু শিব, এক কথায় উত্তরবঙ্গের দেবতাকে শিব। এই জন্য নাচ সাহিত্যের জন্ম কোথায়? উত্তরবঙ্গে। ক্লিয়ার? আবার আমরা দেখতে পাই যে উত্তরবঙ্গের যে গানগুলো আছে, সেই গানগুলোর মধ্যেও কার প্রাধান্য? শিবের প্রাধান্য। তাহলে আমরা সিম্পলি বলতে পারি উত্তরবঙ্গের দেবতাই হচ্ছে শিব, ঠিক আছে? উত্তরবঙ্গ সংক্রান্ত যা কিছু আসবে তার সবই হবে শিবের বন্দনা। আশা করি বিষয়টা ক্লিয়ার হইলো। এই যে দেখেন, গম্ভীরা গান উত্তরবঙ্গে প্রচলিত, এর বস শিব। আবার নাচ সাহিত্য দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, তার বসও কি? শিব। তাহলে উত্তরবঙ্গের দেবতাই হচ্ছে শিব। ওকে। কবি গান ও পুঁথি সাহিত্য, এখন এই দুইটাকে আমাদের পড়তে হবে, কবি গান ও পুঁথি সাহিত্য। হুম। কবি গান ও পুঁথি সাহিত্য, এই দুটাকে আমি পাশাপাশি পড়ে দিই, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? এপাশে হচ্ছে আমি লিখলাম কবি গান, আর এপাশে আমি লিখলাম পুঁথি সাহিত্য। এই দুইটার মধ্যে একটা মিলও আছে, পার্থক্য আছে। মিলটা কি? মিলটা হচ্ছে 1700 সালের পরে। তাহলে 1700 সালের পরে যদি জন্ম হয়, তাহলে এটা কোন শতক? এটা হচ্ছে 18 শতক। আবার এটাও 1700 সালের পরে, তাহলে এটাও কোন শতক? এটাও 18 শতক। তাই প্রশ্ন আসে, কবি গান ও পুঁথি সাহিত্য কোন যুগের? তাহলে অ্যান্সার হবে 18 শতক। আরো একটু বলে দেই, 1750-এর পর। তাহলে 18 শতকের শুরুর দিকে না শেষের দিকে? 18 সালের শেষ দিকে। 18 শতকের কোন দিকে? শেষ দিকে। তাহলে কবি গান ও পুঁথি সাহিত্য মূলত কতর পর? 1750 প্লাসে সৃষ্টি হয়েছে। 1750 প্লাসে সৃষ্টি হয়েছে, তাহলে 1800 সালের শেষ দিকে। 1800 সালের শেষ দিকে হইলে, যখন 1800 প্লাস চলে যাবে, তখন সেটা হয়ে যাবে 19 সালের শুরু, 19 শতকের শুরু। তাই একটা প্রশ্নই আসে, কবি গান ও পুঁথি সাহিত্য কত? 18-র শেষ, 19-এর শুরু। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব কবি গানের বৈশিষ্ট্য কারা। কবি গান যারা লিখে বা গায় তারা সবাই হিন্দু, আর পুঁথি সাহিত্য যারা লিখে বা গায় তারা সবাই মুসলমান। এই দুইটা হচ্ছে বিস্তর পার্থক্য। কবি গানের শিল্পীদের নাম দেখলে আপনারা বুঝবেন যে তারা সবাই হিন্দু কিনা। একজন কবি গানের শিল্পী গুজলাগই, আর একজন কবি গানের শিল্পী হারু ঠাকুর। হারু ঠাকুর। এরপর কবি গানের শিল্পী ভোলানাথ। ভোলানাথকে আমরা সবাই ভোলা ময়রা নামেই চিনি। এরপর কবি গানের শিল্পী নিতাই বৈরাগী। নিতাই বৈরাগী হচ্ছে কবি গানের শিল্পী। আর একজন কবি গানের শিল্পী রাম বসু, বাট নট রাম রাম বসু। ভুল হয় কিন্তু রাম রাম বসু অ্যান্সার দেওয়া যাবে না, কারণ রাম রাম বসু হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, আর রাম বসু হচ্ছে কবি গানের শিল্পী। এরপর কবি গানের শিল্পী হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি, এ হচ্ছে কবি গানের শিল্পী। তাই এখানে প্রশ্ন আসে কি কি দেখেন, কবি গানের প্রথম শিল্পীকে? অ্যান্সার হবে গুজলাগই। কবি গানের শ্রেষ্ঠ শিল্পীকে? অ্যান্সার হবে কি? হরু ঠাকুর। কবি গানের ভোলা ভোলা ময়রার আসল নাম কি?
তখন অ্যান্সার হবে ভোলাময়ের আসল নাম কি? ভোলানাথ। আবার প্রশ্ন করা হয় নিচের কোনজন কবি গানের শিল্পী, রাম বসু নাকি রাম বসু? তখন অ্যান্সার হবে রাম বসু। একমাত্র কবি গানের বিদেশি শিল্পীকে? অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গির বাড়ি কোথায়? তখন অ্যান্সার হবে কি অ্যান্টনি ফিরিঙ্গির বাড়ি হচ্ছে কি পর্তুগাল। আবার আসে অ্যান্টনি ফিরিঙ্গির আসল নাম কি? ফিরিঙ্গি তো যারা পর্তুগিজ বাড়ি তাদেরকে আমরা ফিরিঙ্গি বলতাম। অ্যান্টনি ফিরিঙ্গির আসল নাম কি? অ্যান্টনি হ্যান্সম্যান। কি ব্রেক কি এখনই লাগবে? এখনই ব্রেক লাগবে নাকি? না আচ্ছা, তাহলে আমি কবি গান আর পুঁথি সাহিত্যটা শেষ করে ব্রেক দিচ্ছি ভাই। আচ্ছা, ওই যে আসেন নিচে, নিচের কোনজন কবি গানের শিল্পী ধন্ডিতায় পড়ে গিয়ে তার নাম আমাদের মনে রাখতে হয়। তিনিও কবি গানের শিল্পী। আমি আবার বলছি, কবি গানের প্রথম শিল্পী গুজলাগুই। কবি গানের শ্রেষ্ঠ শিল্পী হরু ঠাকুর। কবি গানের একজন শিল্পী ভোলা ময়রা। ভোলা ময়রা আসল নাম কি? ভোলানাথ। কবি গানের একজন শিল্পী নিতাই বৈরাগী। নিচের কোনজন কবি গানের শিল্পী? রাম বসু না রাম বসু? তাহলে অ্যান্সার হবে রাম বসু। নিজের কোনজন কবি গানের বিদেশি শিল্পী? অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গির বাড়ি কই? পর্তুগালে। অ্যান্টনি ফিরিঙ্গির আসল নাম কি? হ্যান্সম্যান। এই কথাগুলাই জিজ্ঞাসা করা হয়। এবার দেখেন, যারা কবি গান গাইতো তারা নিজেদের কি বলতো? তারা নিজেদের কবিয়াল বলতো। কবিয়াল। কবিয়াল মানে কি? কবিয়াল মানে তো কবি। দেখেন, আমরা প্রাচীন যুগে কি বলতাম? প্রাচীন যুগে বলতাম আমরা পাদানাম মানে পা। প্রাচীন যুগে কবিকে বলতাম পাদানাম। মধ্যযুগে কবিকে বলতো কবিয়াল। তবে এরা যেহেতু মুসলমান, এরা ফার্সি শব্দ পছন্দ করতো। তারা কিন্তু কবিয়াল বলতো না। এরা নিজেদের কি বলতো? শায়ের। আমরা হলাম শায়ের। এবার শায়ের মানে কি? শায়ের মানেই কিন্তু কবি। অর্থাৎ যাহা লাও তাহাই কদু। শায়ের মানেও কবি। একটা গান আছে, তুমি শায়ের আমি তোমার শায়েরি, হিন্দি গান আছে। ভোকালটা সুন্দর হইলে এই গানটা, এখন এই সাজান ছবির এই গানটা আপনাদের আমি গেয়ে গেয়ে শোনাতাম, কিন্তু ভোকাল সুন্দর না। তুমি শায়ের আমি তোমার শায়েরি। শায়ের মানে হচ্ছে কবি, আর আমি তোমার কবিতা। শায়েরি মানে হচ্ছে কবিতা। এই তো বুঝে গেছেন। এবার আমরা দেখি পুঁথি সাহিত্যের লেখক কারা। পুঁথি সাহিত্যের লেখকদের মধ্যে আমরা দেখতে পাবো বিখ্যাত লেখক, ওনার নাম হচ্ছে শাহ। দাক্ষ নাকি পেছন জাগে না মধ্যে যুগে? ডাকের সব মধ্যযুগে ভাই। আজকে আমরা যা পড়তেছি সমস্ত সাহিত্যই হচ্ছে মধ্যযুগে। ঠিক আছে, সমস্ত সাহিত্য মধ্যযুগে। আচ্ছা, পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য হচ্ছে একজন পুঁথি সাহিত্যের বিখ্যাত কবি। নাম শুনলে আমার ওনার অবাক লাগে। একে তো ওনার নাম ফকির, তার উপর ওনার নাম গরিব, এরপর যুক্ত হয়েছে উল্লাহ। বাটার আসল নাম ফকির গরিব উল্লাহ। এরপর আমরা পুঁথি সাহিত্যের আরেকজন কবি দেখতে পাই। সেই কবির নাম হচ্ছে দৌলত কাজী। পুঁথি সাহিত্যের কবিগুলোর মধ্যে কি একটা মিল দেখছেন? একজন হচ্ছে ফকির, তাও আবার গরিব। আরেকটার নাম দোলক মানে সম্পদের মালিক। একটা তুমুল ফকির আর একটা তুমুল ধনী। এরপর পুঁথি সাহিত্যের আরেকজন কবির নাম আমরা দেখতে পাবো। ওনার নাম হচ্ছে সৈয়দ হামজা। সৈয়দ হামজা। এবার খেয়াল করে দেখেন, আশা করি আমার কথা সত্য পেয়েছেন। পুঁথি সাহিত্যে হিন্দু না মুসলমানদের? এই যে মুসলমানদের, দেখেন সব মুসলমান। এবার আসেন, কবি গান কাদের? হিন্দুদের না মুসলমানদের? তাহলে কবি গান ছিল হচ্ছে সব হিন্দুদের। এই যে দেখেন সব হিন্দু। আর এই বেটা হচ্ছে শঙ্কর। কেন শঙ্কর? এই বেটার বাবা ছিলেন পর্তুগিজ, আর মা ছিলেন কিন্তু ইন্ডিয়ান। নিজেও পর্তুগিজ, ইন্ডিয়ান পর্তুগিজ ছিলেন। নিজে আবার বিয়ে করেছেন এক বিধবাকে। এক বিধবাকে বিয়ে করার পর ভারতীয় সমাজ মেনে নেয় নাই। ভারতীয় সমাজ মেনে নিতে না পাইরা তার ঘরের মধ্যে আগুন জ্বালায় দেয়, তার বিধবা স্ত্রী কিন্তু মারা যায়। আপনারা জানেন অ্যান্টনি ফিরিঙ্গির জীবনী নিয়ে একটা সিনেমা হয়েছে জাতিস্বর। এটাও পরীক্ষায় এসেছে, জাতিস্বর আসলে কি। যে তার পূর্বের জন্মকে স্মরণ রাখতে পারে সে হচ্ছে জাতিস্বর। অর্থাৎ পূর্বের জন্মে আপনি কুত্তা ছিলেন না বিলাই ছিলেন, আপনার মনে আছে, তাহলে আপনি জাতিস্বর। পূর্বজন্মে আপনি ওই ডিপজল ছিলেন নাকি জায়েদ খান ছিলেন, মনে আছে, তাহলে আপনি জাতিস্বর। জাতিস্বর মানে যে তার পূর্বজন্মকে স্মরণ রাখতে পারে। তাহলে আশা করি এখানে আমাদের বোঝা হয়ে গেল। এবার আসেন, আপনাকে প্রশ্ন করা হবে অবক্ষয় যুগের সাহিত্য কোনটা? তখন বলতে হবে অবক্ষয় যুগের সাহিত্য হচ্ছে কবি গান। কেন? খেয়াল করে দেখেন, এই যে এক বেটা ভোলা ময়রা, এই বেটা একদিকে মিষ্টি বেচে, আবার অপর দিক দিয়ে কিন্তু গানও লিখে। মূলত এগুলা ছিল হচ্ছে কম্পিটিশনের গান। একজন জমিদার আপনাকে ডেকে নিবে, ভোলা ময়দার একটা দল গেল, আবার ধরেন অ্যান্টনি ফিরিঙ্গির একটা দল গেল। এখন এই ভোলা ময়রা অ্যান্টনি ফিরিঙ্গির কাছে হাইরা গেল। অ্যান্টনি ফিরিঙ্গি জিতে যায়, ভোলা ময়রা হেরে যায়। আর প্রচুর পাবলিক থাকে। পাবলিক সবসময় খারাপ শব্দের প্রতি টান থাকে বেশি। যখনই কোনো কবি খারাপ শব্দ চয়ন করে, পাবলিক হইচই করে। তাই কবিরা ইচ্ছা কইরা এই খারাপ শব্দ প্রচুর ঢুকাইছে। এই সময়ে খারাপ শব্দ ঢোকার কারণে এটার নাম হয়েছে অবক্ষয় যুগের সাহিত্য। আর ভোলা ময়রা প্রায় হাইরা যাইতে বলে, তখন আর জমিদাররা তাকে ডাকতো না। এই জন্য সে মাঝে মাঝে মিষ্টি বিক্রি করতো। মাঝে মাঝে মিষ্টি বিক্রি করতো, তাই ভোলা ময়রা। আরেক বেটার নাম আছে ক্যাস্টামুচি। এটার নাম শুনলে তো আপনি অবাক হবেন। এই ক্যাস্টামুচির বৈশিষ্ট্য হচ্ছে
সে খুব বেশি জিততে পারতো না পালা গানে। জিততে না পারার ফলে সে গিয়া মুসিগিরি করতো। তাহলে বুঝতেই তো পারছেন, এক বেটায় বেশি মিষ্টি, আর এক বেটায় করে মুসিগিরি, জুতা সেলাই করে। এরা যদি সাহিত্য রচনা করে, ওই সাহিত্যের মান কি হবে? তাই এটাকে বলা হয় অবক্ষয় যুগের সাহিত্য। আরেকটা কথা, যদি আসে মধ্যযুগের কোন সাহিত্য এখনো বেঁচে আছে, এখনো চর্চা হয়, আপনারা যে বলতে পারেন মধ্যযুগের কোন সাহিত্য এখনো চর্চা হয়, এখনো বাংলাদেশে প্রচুর চর্চা হয়, তাহলে অ্যান্সার হবে কবি গান। এখনো হিন্দুদের মধ্যে কবি গানের আসর বসে, কবি গান, কবি গানের চর্চা হয় এখনো। আচ্ছা, আমরা এখন পুঁথি সাহিত্য বলছিলাম। এখানে দেখতেই তো পাচ্ছেন পুঁথি সাহিত্যের প্রথম যিনি, ফকির গরিবুল্লাহ। তাই পুঁথি সাহিত্যের আদি কবি কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিও কে? ফকির গরিবুল্লাহ। কিন্তু অনেকে দৌলত কাজীকে, বিশেষ করে শহীদুল্লাহ, শহীদুল্লাহ বললেন পুঁথি সাহিত্যের প্রাচীন কবি দৌলত কাজী। তাহলে অ্যান্সার কিন্তু, প্রশ্ন দুই ধরনের হবে, অ্যান্সার দুই ধরনের হবে। যদি বলা হয় পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি কে, অ্যান্সার হবে ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীন কবি কে? দৌলত কাজী। তাহলে শব্দ চেঞ্জ হলে উত্তর চেঞ্জ। পুঁথি সাহিত্যের প্রাচীন কবিকে, তখন অ্যান্সার হবে দৌলত কাজী। পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবিকে, তখন আবার অ্যান্সার হবে ফকির গরিবুল্লাহ। আশা করি আপনারা পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ফকির গরিবুল্লাহ কেন শ্রেষ্ঠত্বের দাবিদার, সেটা আমরা একটু 1 মিনিট এক নজর দেখতে চাই। কেন সে শ্রেষ্ঠত্বের দাবিদার, ফকির গরিবুল্লাহ। আচ্ছা, ফকির গরিবুল্লাহ একাই বই লিখছে, কিন্তু বেটায় ফকির হইলো, গরিব হইলো, অনেকগুলো বই লিখে ফেলেছে। সে 5টা বই লিখছে। প্রথমে লিখছে ইউসুফ জুলেখা। এখন আমাকে বলতে পারেন, ভাইয়া ইউসুফ জুলেখা তো শাহ মোহাম্মদ সগীরের। কিন্তু এখানে আমি আপনাদের একটা জিনিস বুঝাই দিই। শাহ মোহাম্মদ সগীর কিন্তু সিনিয়র। শাহ মোহাম্মদ সগীর, সে হচ্ছে 15 শতকের কবি। আর এই যে আমরা ফকির গরিবুল্লাহকে দেখতে পাচ্ছি, ফকির গরিবুল্লাহ হচ্ছে 18 শতকের কবি। উনি শুধুমাত্র অনুবাদ করেছেন। ইউসুফ ওয়া জুলেখা থেকে ইউসুফ জুলেখা অনুবাদ করেছেন। তাহলে উনি কিন্তু অনুবাদক। আর উনি এই ইউসুফ জুলেখাকে অনুবাদ করে একদম সুরও দিয়েছেন। কারণ আপনারা জানেন পুঁথিপাঠ করতে সুর লাগে। তাই উনিও কিন্তু একই কাহিনী অবলম্বনে এই বেটাও লিখছে, সে ইউসুফ জুলেখা, এই বেটাও লিখছে ইউসুফ জুলেখা। কাহিনী একই, কিন্তু দুইটা সুর আলাদা। এখন বলতে পারেন যে স্যার দুইটা সুর আলাদা কেমনে হয়? মনে করেন একই গান জেমসও গাইছে, একই গান আমিও গাইছি, তাহলে দুইটা কি একরকম হবে? গান তো একই, কিন্তু একরকম তো আর হবে না। আদি আর প্রাচীনের মধ্যে কোনো পার্থক্য নাই। কবিদের ঠেলাঠেলির কারণে এই দুইটা আমাদের পড়তে হয়, গবেষকদের ঠেলাঠেলির কারণে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ইউসুফ জুলেখা কে অনুবাদ করেছেন? শাহ মোহাম্মদ সগীর। আর ইউসুফ জুলেখা যদি আবার আসে শাহ মোহাম্মদ সগীর অপশনে নাই, তখন আবার অ্যান্সার দিবেন ফকির গরিবুল্লাহ। এবার বিষয়টা কি বুঝতে পেরেছেন? ইয়েস শূন্য, বুঝতে পারলে ইয়েস বলুন। ইয়েস, ওকে ওকে ওকে, তাহলে আমিও বুঝে গেছি, আপনারা বুঝে গেছেন। এরপর তার আরেকটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম হচ্ছে সোনাভান। এটা কিন্তু পরীক্ষায় আসে। সোনাভান বইটি কে লিখেছেন? তোমার অ্যান্সার হবে কিন্তু ফকির গরিবুল্লাহ। ঠিক আছে। এরপর এটাও পরীক্ষায় আসে, সত্য পীরের পাঁচালী। সত্য পীরের পাঁচালী মানে হচ্ছে এক ধরনের গান, পাঞ্চালী গান, পাঞ্চালী থেকে পাঁচালী এসেছে। এটাও কে লিখেছেন? এটাও কিন্তু ফকির গরিবুল্লাহ লিখেছেন। ঠিক আছে, সত্য পীরের পাঁচালী। এরপর হচ্ছে সত্য পীরের পাঁচালী, ইউসুফ জুলেখা, সোনাবান। একটা হচ্ছে আমির হামজা। আমির হামজা হচ্ছে মনে হয় রাসূলের চাচা ছিলেন, যিনি এক যুদ্ধে শহীদ হয়েছেন। এই আমির হামজা নিয়ে একটা সমস্যা আছে। ফকির গরিবুল্লাহ অর্ধেকটা লিখছে, অর্ধেকটা লেখার পর ফকিরুল্লাহ মরে গেছে গা। বাকি অর্ধেকটা তাহলে কে লিখছে? বাকি অর্ধেকটা লিখছে সৈয়দ হামজা। তাই যদি প্রশ্ন কখনো আসে যে আমির হামজা কে লিখেছেন, অপশনে যদি ফকির গরিবুল্লাহ থাকে, তাহলে ফকির গরিবুল্লাহ অ্যান্সার দিবেন। অনেক সময় অপশনে ফকির গরিবুল্লাহ নাও থাকতে পারে, আমির হামজা কে লিখেছেন, তখন আবার অ্যান্সার দিবেন কি? সৈয়দ হামজা। হ্যাঁ। এবার তার আরেকটা বই আছে জঙ্গনামা। জঙ্গনামা, জঙ্গ মানে হচ্ছে যুদ্ধ, নামা শব্দের অর্থ কাহিনী। জঙ্গনামা শব্দের হচ্ছে যুদ্ধের কাহিনী। আসলে কোন যুদ্ধের কাহিনী? কারবালা যুদ্ধের কাহিনী। এবার কিন্তু আমি দুইটা কথা আমি আপনাদের বলে দিই। আপনি যখন মুর্শিয়া সাহিত্য পড়বেন, আপনারা জানেন মুর্শিয়া সাহিত্য হচ্ছে কারবালা যুদ্ধের কাহিনী নিয়ে যে সাহিত্য, সেই সাহিত্যকে বলা হয় কি? মুর্শিয়া সাহিত্য। মুর্শিয়া সাহিত্য পড়লেও আপনি সেখানে পাইবেন কারবালা যুদ্ধ নিয়ে একটা বিখ্যাত বই আছে জঙ্গনামা। আবার এখানে পুঁথি সাহিত্য আপনি পাচ্ছেন জঙ্গনামা। আমি আবারও বলি, কাহিনী কিন্তু সেম। এটাও হোসেনের হত্যার কাহিনী, এখানেও কিন্তু হোসেনের হত্যার কাহিনী। কিন্তু কাহিনী হইলেও ভিন্নতা আছে। ওই যে আমি যে কথা বলছিলাম, একই গান আয়ুব বাচ্চু বস গাইছে, একই গান আমার দুলাল বাচ্চু গেয়েছে। তো দুইটা সুর তো ভাই সেম হবে না। কোথায় আয়ুব বাচ্চু আর কোথায় দুলাল বাচ্চু? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কবি গানের নিম্নবর্ণের হিন্দুরা খুব নিম্নরা, একটা আছে ক্যাস্টা মুসি আর একটা আছে ভোলা ময়রা, সুতরাং বুঝতে পেরেছেন।
মুসলিমরা নিজেদের কি বলতে পছন্দ করতো? শায়ার বলতে পছন্দ করতো। কবি গানের গায়ককে রাম বসু, বাট নট রাম রাম বসু। আর এটা হচ্ছে ভোলা ময়রা বা ভোলানাথ, তার আসল নাম কি? ভোলানাথ। কবি গানের বিদেশি শিল্পী কি? অ্যান্টনি ফিরিঙ্গি। কবি গানের কেষ্টামসি, কবি গানের রাম বসু, বাট রাম বসুর পুরো নাম হচ্ছে রাম মোহন বসু, বাট নট রাম রাম বসু। এগুলো পড়ে রেখেন। এবার হচ্ছে আদি কবি গুজলাগুই হচ্ছে কবি গানের আদি কবি। কবি গানের শ্রেষ্ঠ কবি হচ্ছে। এগুলাই সব আপনাদের পড়া হয়ে গেছে, আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এবার আসেন টপ্পা গান। টপ্পা গান হচ্ছে হিন্দি ভাষা থেকে এসেছে। টপ্পা গান নামে কোনো গান বাংলায় ছিল না। হিন্দিতে এক ধরনের গান ছিল, সেই গানটাকে অনুবাদ করে নাম দেওয়া হয়েছে টপ্পা গান। এই অনুবাদটা কে করেছেন? এই অনুবাদটা যিনি করেছেন তার নামে হচ্ছে রামনিধি গুপ্ত। আচ্ছা, আমরা টপ্পা গান সম্পর্কে আরেকটু পর বলবো। এর মধ্যে 10 মিনিট বিরতি নিলাম। 10 মিনিট বিরতি। আবার ক্লাস শুরু হবে কয়টায় দেখি? 8:22-এ শুরু হবে। 8:22 রিজিউম হবে।
আমরা আবার চলে এসেছি, আমাদের লেখাপড়া এখন শুরু করে দেব। যেটা আমি বলছিলাম সেখানে হচ্ছে টপ্পা গানের জন্য। আসলে টপ্পা গানের জন্য কি হচ্ছে না, রামনিধি গুপ্ত, ঠিক আছে। উনি মূলত টপ্পা গানটা এনেছেন বাংলা সাহিত্যে। যদি আসে টপ্পা গানটা কাদের অনুকূলে এসেছেন, হিন্দিতে টপ্পা গান ছিল, সেই হিন্দি গান থেকে তিনি অনুকরণ করেছেন যতগুলো গান আছে। দাশরথী রায় এনেছেন পাঁচালী গান। পাঁচালী গান দাশরথী রায় এনেছেন, যদি ওখানে আসে পাঁচালী গান কোন ভাষা থেকে এসেছে, তাহলে অ্যান্সার হবে হিন্দি ভাষা থেকে। টপ্পা গান কোন ভাষা থেকে এসেছে, হিন্দি ভাষা থেকে, এক কথায় হিন্দি দিবেন অ্যান্সার। টপ্পা গানের সবচেয়ে বেশি আসে তিনি ভাষা নিয়ে। ভাষা নিয়ে তিনি একটা বিখ্যাত কথা বলেছেন, সেটা হচ্ছে নানান দেশের নানান ভাষা, বিনি স্বদেশী ভাষা পুরে কি আসা। আমি যদি বলি, অনেকে বলে ভাষা আন্দোলন 47 থেকে শুরু হয়েছে, আমি বলি ভাষা আন্দোলন মধ্যযুগ থেকে শুরু হয়েছে। সবার আগে ভাষা আন্দোলনটা শুরু করেছে আব্দুল হাকিম। আব্দুল হাকিম মধ্যযুগে বলেছেন, যেসব জন্মে বঙ্গে হিংসে বাণী, হিংসে বঙ্গবাণী, সেসব কার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ মধ্যযুগে তিনি বলেছেন, যখন এদেশে মধ্যযুগে বাংলা ভাষার পক্ষে কথা বললাম, নাস্তিক ঘোষণা দিয়ে ফাঁসি দেওয়া, দুইটা প্রায় সেম কথা। কারণ এদেশের মানুষ তখন ফার্সি ভাষায় অনুরক্ত ছিল। তখন আব্দুল হাকিম বলেছেন, যেসব বাংলা ভাষায় বাংলায় জন্মে বাংলা ভাষাকে হিংসা করে, ওসবের জন্মেরই ঠিক নেই। এরপর আবার ভাষা নিয়ে সবচেয়ে সুন্দর কথা বলেছেন রামনিধি গুপ্ত। এই রামনিধি গুপ্ত বলেছেন, নানান দেশের নানান ভাষা, চীনের স্বদেশী ভাষা মেটে কি আশা। আচ্ছা, তাহলে টপ্পা গান হচ্ছে উৎস মনে করা হয় ইত্যাদি। টপ্পা গানের অন্যান্য কবি কালী মির্জা, শ্রীধর কথক, দুইটা পইড়েন। দাশরথী রায় কোন গান সৃষ্টি করেছেন, পাঁচালী গান সৃষ্টি করেছেন। পাঁচালী গান সৃষ্টি করেছেন কোন ভাষাতে, এই অনুকরণে, হিন্দির অনুকরণে ইত্যাদি। তিনি পাগলা দাশু বা দাশু নামে খ্যাত। আচ্ছা, পাঁচালী গানের টপ্পা গানের একটা সুন্দর গান আছে, রামনিধি গুপ্ত লিখেছেন। সেটা হচ্ছে, ভালোবাসিবে বলে ভালোবাসি নে, চাঁদের মুখের হাসি দেখিতে ভালোবাসি, তাই দেখিতে আসি দেখা দিতে আসিনে। এর মানে হচ্ছে, এক প্রেমিক আর প্রেমিকা, প্রেমিকটা বারবার প্রেমিকার কাছে যায়। প্রেমিকা প্রেমিকা বলে, তুই কেন আমার কাছে এসেছিস, তোরে দেখতে ভালো লাগে না, যা দুষ্টু যা। কিন্তু এই সময় ছেলেটা বলে, ভালোবাসিবে বলে ভালোবাসি নে, চাঁদের মুখের হাসি দেখিতে ভালোবাসি। অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো, এই জন্য তো ভালোবাসি নাই। আমি তো বিনিময়ে ভালোবাসা চাই না, বিধুর মুখের হাসি অর্থাৎ চাঁদের মুখের হাসি দেখিতে ভালোবাসি। তুমি হচ্ছে আকাশের বিধু, তোমার মুখের হাসি দেখিতে ভালোবাসি, তাই আমি দেখিতে আসি, কিন্তু দেখা দিতে আসিনি। আমি তো তোমাকে বলি নাই তুমি আমাকে দেখো। কি রোমান্টিক কথা! এসব শুনলে মেয়ে মানুষ তো এমনি পাম্পটিতে পড়ে যায়। কে লিখেছেন? রামনিধি গুপ্ত। পুঁথি সাহিত্যের উল্লেখযোগ্য কবি আমরা এদেরকে দেখেছি। পুঁথি সাহিত্যের উল্লেখযোগ্য কবি, পুঁথি সাহিত্যের স্লাইড এই জায়গায় কেমনে আসলো, ফকির গরিবুল্লাহ অনেকগুলা লিখছে, ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা লিখছে, এগুলো আমরা দেখছি। গাজী এটা একটু পড়েন। পুঁথি সাহিত্য, কবিগানের আদি কবিকে গোজলা গুই, কবিগানের শ্রেষ্ঠ কবিকে হরু ঠাকুর। একজন হচ্ছে আদি, একজন হচ্ছে শ্রেষ্ঠ। অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে কবিগানের বিদেশি কবি, তাকে নিয়ে জাতিস্বর মুভি হয়েছে। ভোলা ময়রার আসল নাম কি? ভোলা ময়রার আসল নাম হচ্ছে ভোলানাথ। অ্যান্টনি ফিরিঙ্গির আসল নাম কি? অ্যান্টনি হ্যান্সম্যান। শেষ। এই মধ্যযুগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের এখানে আসবে, সেগুলো আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি, এখানে সব আপনারা পড়ে ফেলেন, পারবেন, কোনো সমস্যা নেই। সব অ্যান্সার দেওয়া আছে। এখন আমরা চলে যাব ডাইরেক্ট আধুনিক যুগে। আধুনিক যুগের সূচনা, আধুনিক যুগে কিভাবে গদ্য সাহিত্য আসলো, আমাদের সব বিষয়গুলো এখন আমাদের পড়তে হবে। আচ্ছা, আমি স্লাইড নিয়ে নিই দু একটা। উম, দুইটা স্লাইড নেই, তাহলে আমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আধুনিক যুগ, আমরা তিনটা জিনিসের মধ্যে একটু ভাগ করতে চেষ্টা করব। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। এই তিনটা ভাগে আমরা পার্থক্য বুঝে ফেলবো। আসলে যদি আমরা এগুলাকে 1200 সালে শেষ সাল দিয়ে চিন্তা করি, কিন্তু এটা মূল বিষয়বস্তু সাল না, মূল বিষয় হচ্ছে সাহিত্যের ধরন। যেমন ধরেন, এই সময় একটা সাহিত্য তৈরি হয়েছে, চর্যাপদ, এটার বিষয়বস্তু কি? বৌদ্ধ ধর্ম। তাহলে যদি আসে প্রাচীন যুগের সাহিত্যের বিষয়বস্তু কি, অ্যান্সার হবে কি? বৌদ্ধ ধর্ম। মধ্যযুগের সাহিত্য বিষয়বস্তু কি? হিন্দু। হিন্দু ধর্ম না। মধ্যযুগে ধর্মের চাইতে বেশি প্রাধান্য দেওয়া আছে কি? দেবদেবী, এটা মনে রাখতে হবে। মধ্যযুগে ধর্মের চাইতে বেশি প্রাধান্য দেওয়া আছে দেবদেবীকে। দেবদেবীর নামে আলাদা আলাদা সাহিত্য হয়েছে, এখানে কিন্তু গৌতম বুদ্ধের নামে আলাদা সাহিত্য নাই। এখানে মনসা মঙ্গল, কালিকা মঙ্গল, শিব মঙ্গল, অন্নদা মঙ্গল, দেবদেবীর নামে আলাদা সাহিত্য। এবার আধুনিক যুগে তাহলে কোন সাহিত্যগুলোকে আমরা আধুনিক যুগ চিন্তা করব? যেই সময়টাতে, যেই সময়টার সাহিত্যে দেব দেবী প্রাধান্য নেই, যেই সময়ের সাহিত্যে ধর্মের প্রাধান্য নেই, যেই সময়ের সাহিত্যে মানুষকে বড় করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আধুনিকতা। যখন আত্মকেন্দ্রিকতা, নিঃসম্পর্কে ব্যাপক লেখালেখি শুরু করলো, সেটা হচ্ছে আধুনিকতা। তাহলে বর্তমানে নিঃসম্পর্কে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? ফেসবুক।
ফেসবুকে যারা লেখালেখি করে তারা সব আত্মকেন্দ্রিক সাহিত্যিক। এই আধুনিক যুগে আমরা দেখতে পারি স্বদেশ প্রেমের কবিতা আছে, মধ্যযুগে তেমন নাই বললেই চলে। দুই একটা ওটাকে হিসাব ধরা যায় না স্বদেশ প্রেম। তাহলে আধুনিক যুগের বৈশিষ্ট্য কি? মানুষ। আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ মানেই তো মানবতা। মানুষ মানেই হচ্ছে কি? মানবতা। আধুনিক যুগের বৈশিষ্ট্য আত্মকেন্দ্রিকতা। আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বদেশ প্রেম। আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতা মানে হচ্ছে নিঃসম্পর্কে নিজের প্রেম, নিজের ভালোবাসা, নিজের হতাশা এসব তুলে ধরা। তাহলে আমরা আধুনিক যুগের সাহিত্য সম্পর্কে বুঝলাম। এবার আমরা দেখব আধুনিকতা আসার যে একটা ইতিহাস, কিভাবে আমাদের মধ্যে আধুনিক যুগের আরেকটা বিশাল নিদর্শন আছে। দেখেন, প্রাচীন যুগ পদ্য সাহিত্য, মধ্যযুগ পদ্য সাহিত্য শুধু কবিতা, আর আধুনিক যুগ হচ্ছে গদ্য সাহিত্য। তাই যদি বলা হয় গদ্য কোন যুগের? আধুনিক যুগের। দুই একটা গদ্য কি মধ্যযুগে পাওয়া গেছে না? হ্যাঁ, পাওয়া গেছে। মধ্যযুগের গদ্য কিসে? চিঠিপত্রে। কিন্তু চিঠিপত্র তো আর অত মাপের সাহিত্য হিসেবে ধরা যায় না। কেবলমাত্র রবীন্দ্রনাথের চিঠিপত্রই সাহিত্য, আর কারো চিঠিপত্রই সাহিত্য নয়। তবে চিঠিপত্রে দুই একটা গদ্য পাওয়া গেছে, সেটা ধরা যাবে না। মূলত গদ্যের যুগ কোন যুগ? আধুনিক যুগ। মূলত গদ্যের যুগ কোন যুগ? আধুনিক যুগ। গদ্যের যুগ কোন যুগ? আধুনিক যুগ। ক্লিয়ার? এখন আমরা দেখবো আধুনিক যুগটা কিভাবে আমাদের কাছে গদ্যের বিকাশটা আসলো। চেষ্টাটা আমরা দেখি কবে থেকে শুরু হইলো, গদ্যটা কিভাবে আসলো আমাদের কাছে, সেটা আমরা একটু এক নজর দেখব। গদ্যটা কিভাবে আসলো সেটা আমরা এক নজর দেখার চেষ্টা করি। আমরা দেখি গদ্যটা আসাটা চিঠিপত্র দিয়ে শুরু করছে। চিঠিপত্রটা আসছে কত সালে? 1555 সালে। হ্যাঁ, এই আসামের রাজা আর কুচবিহারের রাজা এই দুজনের মধ্যে চিঠি চালাচালি হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা জানি ফ্রম আর টু এই দুটা দিতে হয়। তাহলে ফ্রম হচ্ছে কোচবিহারের রাজা। এই কোচবিহারের রাজা মধ্যযুগে কোচবিহারের রাজা। আর টু হচ্ছে আসামের রাজা। এই মধ্যযুগে চিঠি পাঠাইছিল। এই দুই চিঠি চালাচালি হচ্ছে গদ্যের প্রথম নিদর্শন। কিন্তু এটা মধ্যযুগের ঘটনা। তাহলে গদ্য তো আমরা জানি আধুনিক যুগের সাহিত্য। এরপর আধুনিক যুগে আমরা চলে আসি। আমরা প্রথমে দেখব আধুনিক যুগে আমাদের মধ্যে প্রথমে সাহিত্য যিনি গদ্য নিয়ে আসলেন, তিনি হচ্ছে 1743 সালে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সম্পাদ দোম অ্যান্টনিও সর্বপ্রথম গদ্য আমাদের মধ্যে নিয়ে আসলেন। এবং পাঠ্যপুস্তকের মতো করে দোম অ্যান্টনিও দোম অ্যান্টনিও আমাদের মধ্যে 1743 সালে নিয়ে আসলেন গদ্য। তার সেই বইটার নাম হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। অর্থাৎ তিনি একজন ধর্মযাজক ছিলেন এবং তিনি এই খ্রিস্টানদের ধর্ম প্রচার করতে পছন্দ করতেন। 1743 সালে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ দোমান্তনী। এরপর আমরা দেখতে পারবো মনুয়েল দা আছুম পাসার একটা অবদান আছে। এটাও কিন্তু 1743 সালে মনুয়েল দা আছুম পাসাও একটা অবদান রাখলেন। মনুয়েল দা আছুম পাসাও আপনারা জানেন, যে মনুয়েল দা আছুম পাসাও উনি ব্যাকরণ লিখেছেন, সেটা যেমন আপনারা জানেন, আমি সবটুকু লিখলাম না। পাশাপাশি তিনি কিন্তু একটা বই লিখেছেন কৃপা শাস্ত্রের অর্থভেদ। শুধু ব্যাকরণের কথা আপনারা মনে রাখেন, কৃপা শাস্ত্রের অর্থভেদ যে মনুয়েল দা আছুম পাসাওয়ের, এটা আপনারা অনেকেই মনে রাখেন না। এটাও কিন্তু 1743। এরপর আমরা দেখতে পাবো গদ্যের সূচনা এই দুইজনের হাত ধরে আমরা দেখতে পাচ্ছি। একজন দময়ন্তী, একজন কি? মনুয়েল দা আছুম পাসাও। আর সবার আগে কি দেখতে পাচ্ছি আমরা? চিঠি। এক মিনিট, একটু গরম লাগছে, এসিটা চালু দেয়ালে। এক মিনিট। হুম। সবুজ ভাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা মনে রাখতে হবে। সর্বপ্রথম আমরা গদ্যের নিদর্শন হিসেবে কি পাই? চিঠিপত্র। এরপর আমরা গদ্যে দুইজনের অবদান দেখতে পাই, একজন দময়ন্তী, একজন মরুল দাস পাসাও। দুইজনের হ্যাঁ, ওকে ওকে, হয়েছে। দুইজনের মূল কাম ছিল হচ্ছে কি? দুইজনেরই মূল কাম ছিল কিন্তু আপনার খ্রিস্টান ধর্ম প্রচার করা। এই বেটাও খ্রিস্টান ধর্ম প্রচার করেছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ দিয়ে। এই বেটাও কিবা শাস্ত্রের অর্থভেদ, এটা দিয়ে মূলত খ্রিস্টান ধর্মের প্রচার করেছে। এইভাবেই আমাদের হাতে আমরা দেখতে পেলাম গদ্যের সূচনা। এই যে দেখেন, 1555 সালে একটা চিঠি, সেটা আমরা পাইলাম। তারপর হচ্ছে রোমান ক্যাথলিক মনোল দা আছুম পাসায়ের পাইলাম কিবা শাস্ত্রের অর্ধবেদ, এটা কিন্তু 1743 সালে। আবার মনুয়েল দা আছুম পাসাও ভোকাবুলারি আইমিডিয়াম বেঙ্গলি পর্তুগিজ ব্যাকরণ আমরা পাইলাম, সেটাও দেখতে পাচ্ছি। আবার যে দোম অ্যান্টনিওকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এটাও কিন্তু এই 1743 সালে। আর যদি নাথানিয়ান ব্রাসিয়াল হেডের গ্রামার লাগান ইত্যাদি। গ্রামার তো আমি আলোচনায় আনি নাই। এরপর আমরা দেখব
আমাদের আধুনিকতায় যে সব প্রতিষ্ঠান কাজ করেছে। প্রথম ব্যাকরণ, হ্যাঁ জানেন সবাই। সাউন্ড কি কমে যাচ্ছে? সাউন্ড আবার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এবার আমরা দেখবো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে আমাদের আধুনিকতায় কাজে লেগেছে, আধুনিক যুগ তৈরিতে কোন কোন প্রতিষ্ঠানগুলো কাজে লেগেছে, আমরা সেটা একটা স্লাইড নিয়ে এখন জানার চেষ্টা করব। হুম, আমি স্লাইড একাধিক নেই যাতে সুবিধা হয়। ওকে, প্রতিষ্ঠানগুলোর যে অবদান, সেই অবদানগুলো আমরা এখন দেখব। কোন কোন প্রতিষ্ঠানে আধুনিক যুগে আমাদের অবদান রেখেছেন। অবদান যদি রেখেছেন একদম 1800 সালে, অবদান শুরুর দিকে, একটা প্রতিষ্ঠান হচ্ছে শ্রীরামপুর মিশন। আচ্ছা, বুঝতেই তো পারছেন মিশনের কাজ কি বলেন তো। মিশনের কাজ কি? শিক্ষা প্রচার না ধর্ম প্রচার? মিশনের কাজ কি শিক্ষা প্রচার নাকি ধর্ম প্রচার? গুড, রিলিজিয়ন, ধর্ম প্রচার, থ্যাংক ইউ। তাহলে এরা এরা প্রতিষ্ঠাই হয়েছিল কিসের জন্য? ধর্ম প্রচারের জন্য। তাহলে ধর্ম প্রচার। আর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষা প্রচার। তাহলে দুইটার দুই উদ্দেশ্য ছিল। আর ফোর্ট উইলিয়াম কেন? ইংল্যান্ডের রাজা ছিলেন, উনি কিন্তু কিং ছিলেন। ওই কিং এর নামে এটা একটা দুর্গ ছিল। ওই দুর্গটাকেই তারা পরবর্তীতে কি বানাইছে? কলেজ বানাইছে। এই জন্য এটার নাম হইলো ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত? প্রশ্ন আসে 1800 সালে। শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত? 1800 সালে। তাহলে দুইটাই 1800 সালে। একটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, আর একটার উদ্দেশ্য হচ্ছে কি? ধর্ম। তাই দুইটার উদ্দেশ্য কিন্তু আলাদা। এবার খেয়াল করে দেখেন, যেহেতু এ শ্রীরামপুর মিশনের মূল উদ্দেশ্য ছিল কি প্রচার করা? ধর্ম প্রচার করা। সেহেতু সে কি করবে? ধর্ম প্রচার করবে, তাই না? সে ধর্ম প্রচার করবে। তাহলে ধর্ম প্রচার করার জন্য তার প্রচুর পরিমাণে কি লাগবে? প্রচার করার তো মাধ্যম লাগবে। প্রচার করার একটা মাধ্যম কি? পত্রিকা। তখন সে পত্রিকার দিকে ধাবিত হইল। শ্রীরামপুর মিশনকে আমরা দেখতে পাই সে পত্রিকা প্রকাশ করলো। কি কি পত্রিকা প্রকাশ করলো? দুইটা পত্রিকা সে শুরুতেই প্রকাশ করলো। একটা পত্রিকার নাম হচ্ছে দিগদর্শন। আপনারা জানেন এটাই কিন্তু বাংলার প্রথম পত্রিকা। এটা দিয়ে ধর্মপ্রচার শুরু করলো। আরেকটা পত্রিকা সে শুরু করলো, সেই পত্রিকার নাম হচ্ছে সমাচার দর্পণ। এটা দিয়ে সে ধর্মপ্রচার শুরু করলো। দিগদর্শন 1818 সাল, আর এটা হচ্ছে 1818 সাল। এই দুইটার যেহেতু ধর্মপ্রচারের উদ্দেশ্য, তাহলে নিশ্চয়ই একজন খ্রিস্টান হবে এটার সম্পাদক। জন ক্লার্ক মার্শম্যান, তিনি হলেন এটার সম্পাদক। তাহলে শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত? 1800 সালে। শ্রীরামপুর মিশনের উদ্দেশ্য কি? ধর্মপ্রচার। শ্রীরামপুর মিশনের ধর্মপ্রচারের জন্য কয়টি পত্রিকা প্রতিষ্ঠা করে? দুইটা পত্রিকা। প্রথম পত্রিকার নাম দিগদর্শন, দ্বিতীয় পত্রিকার নাম সমাচার দর্পণ। দিগদর্শন কত সাল? 1818। সমাচার দর্পণ কত সাল? 1818। দিগদর্শনের সম্পাদককে জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণের সম্পাদককে জন ক্লার্ক মার্শম্যান। এখন বলতে পারেন ভাইয়া ধর্মপ্রচারের বই তো দেখলাম না। হ্যাঁ, বই আছে। ধর্ম যেহেতু খ্রিস্টান ধর্মপ্রচার, তারা সর্বপ্রথম একটা বাইবেলের অনুবাদ করলো। এরাই বাইবেলের বাইবেলের অনুবাদ করে বাইবেল প্রচার শুরু করলো। এবার প্রশ্নটা হচ্ছে এই বাইবেলের অনুবাদটা করলো কে? বাইবেল তো, এটা তো আর বাংলা ভাষায় লেখা ছিল না। বাইবেলের অনুবাদটা কিন্তু উইলিয়াম ক্যারি। এখন অনেকে বলতে পারেন ভাইয়া ক্যারিকে তো আমরা কোথায় পাই? ক্যারিকে তো আমরা ফোর্ট উইলিয়াম কলেজে পাই। হ্যাঁ, ক্যারি দুই জায়গায় ছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজের প্রিন্সিপালও ছিলেন, আবার অপর দিয়ে শ্রীরামপুর মিশনের একজন ধর্মযাজকও ছিলেন। শ্রীরামপুর মিশনে এসে তিনি যেহেতু বাংলা বুঝতেন, এই জন্য তাকে দিয়ে এই বাইবেলটা বাংলা করানো হয়েছে। বাংলা করানো হওয়ার ফলে সেই বাইবেল অনুবাদ করে শ্রীরামপুর মিশন প্রচুর পরিমাণে এই কেরি সাহেবের বাইবেল প্রচারণা চালিয়েছেন সমগ্র ভারতবর্ষ ব্যাপী। তাই এখানে কি কি প্রশ্ন আসে দেখেন। বাইবেল প্রথম অনুবাদ কে করেছেন? উইলিয়াম ক্যারি। বাইবেলের অনুবাদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়েছে? শ্রীরামপুর মিশন থেকে। আশা করি শ্রীরামপুর মিশনের উদ্দেশ্য ও কার্যাবলী আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? এবার বলেন তো দেখি বাইবেলের প্রথম অনুবাদ কে করেছেন? গুড, কেরি। তাহলে কেরি কিন্তু দুই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। এবার দেখেন কলেজ। কলেজের উদ্দেশ্য কি করা? শিক্ষা। তবে এই শিক্ষাটা আপনারা বোধহয় জানেন, এই শিক্ষাটা প্রথমে কিন্তু বাঙালিদের জন্য উন্মুক্ত ছিল না। প্রথমে এই শিক্ষাটা শুরু করবে কারা? ইংরেজরা। ইংরেজরা বাংলা শিখলে শাসন করতে সুবিধা হবে। আমি যদি একটা গালি দিই ইংরেজরা বুঝতে পারবে। আমি যদি স্পাইগিরি করি তাহলে সে কিন্তু বুঝতে পারবে। আমাকে সে ধরতে পারবে, মারতে পারবে, জেলে ঢুকাতে পারবে। আর সে বাংলা বুঝে না দেখে আমি তাকে যদি হালার পুত কইয়া গালিও দেই, সে কিন্তু বুঝতো না। এই আমার গালি বোঝার জন্য, আমার ষড়যন্ত্র বোঝার জন্য, আমাকে দীর্ঘকাল শোষণ করার জন্য সে এই শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষা ব্যবস্থা যদি চালু করতে হয়, তাহলে দুইটা জিনিস তো আপনার লাগবে। এক হচ্ছে শিক্ষক লাগবে, আর হচ্ছে দুই হচ্ছে কি ছাত্র লাগবে, পাশাপাশি কিছু বইও লাগবে। এই জন্য আমরা দেখতে পাই ফোর্ট উইলিয়াম কলেজে প্রথমে 8 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
আর ছাত্র যাদের নিয়োগ দেওয়া হয় তারা প্রথমে ছিল ইংরেজ। এরপর আমরা দেখি বই রচনা করা হয়, বইও রচনা করা হয়েছে 14টি। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষক কয়জন নিয়োগ দেওয়া হয়েছে? 8 জন। ফোর্ট উইলিয়াম কলেজ, 1800 সাল। পরে আবার 1801 সালে কিন্তু বাংলা বিভাগ চালু করা হয়েছে। তাহলে কলেজ চালু আগে, বাংলা বিভাগ পরে। তাহলে 8 জন শিক্ষক। একজন শিক্ষকের নাম কি? একজন শিক্ষকের নাম হচ্ছে রাম বসু নাকি রামরাম বসু? এটা কিন্তু খেয়াল করতে হবে, রামরাম বসু, বাট নট রাম বসু। রাম বসু হচ্ছে কবি গানের শিল্পী। এক হচ্ছে রাম বসু, রামরাম বসু। 2 নম্বর হচ্ছে উইলিয়াম ক্যারি। তবে ক্যারি কিন্তু বস, প্রিন্সিপাল, কিন্তু জুনিয়রিটি একটু 2 নম্বর ছিল, জুনিয়র। রামরাম বসুর জন্ম ছিল 1757 সাল, আর ক্যারির জন্ম ছিল 1761 সাল। জন্ম মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট জানার জন্য দিলাম। এরপরে আমরা দেখতে পাই এখানে আরেকজন বিখ্যাত বিখ্যাত পণ্ডিত ছিলেন মৃত্যুঞ্জয়। তার উপাধি ছিল বিদ্যালঙ্কার। এই উপাধি দেখেই বুঝতে পারেন ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিতের নাম কি। তাহলে অ্যান্সার হবে ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উপাধি দেখেই বুঝতে পারবেন। এরপর আমরা দেখতে পাই গোলকনাথ শর্মা। গোলকনাথ শর্মা। আমরা দেখতে পাই ভবানীচরণ নামে একজন, আরেকজনের নাম মনে হয় চণ্ডীচরণ মুন্সী। ভবানীচরণ, চণ্ডীচরণ, অর্থাৎ চরণ দুইটা, একটা চণ্ডীর ঠ্যাং আর একটা হচ্ছে ভবানীর ঠ্যাং। আরেকজন হচ্ছে রাজীব লোচন। রাজীব মানে হচ্ছে পদ্ম, আর লোচন মানে হচ্ছে কি চোখ। রাজীব লোচন। রাজীব লোচনের চোখ কেমন? গোল গোল। তাহলে এখানে মনে হয় 8টা হয়ে গেছে গা। 1 2 3 4 5 6 7। আরেকজন আছে হরপ্রসাদ রায়। হরপ্রসাদ নট শাস্ত্রী কিন্তু, অনেকে উনাকে শাস্ত্রী মনে করে। উনি কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী নয়, হরপ্রসাদ রায়। তাই একটা পরীক্ষা আসে, পুরুষ পরীক্ষা বইটি কে লিখেছেন? পুরুষ পরীক্ষা বইটি হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন না রায় লিখেছেন? রায়ের উপর কিন্তু জোর দিতে হবে। আবার পুরুষ পরীক্ষা নামে বিদ্যাসাগরের একটি বই আছে। আশা করি এখানে বুঝতে পারলেন। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের, দেখেন কেরি কিন্তু বাংলা পারতো, প্রচুর বাংলা পারতো দেখেই তাকে দিয়ে বাইবেলের অনুবাদ করানো হয়েছে। প্রচুর বাংলা পারতো দেখেই তাকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত প্রিন্সিপাল বানানো হয়েছে। তবে সে মাঝে মাঝে বাংলা আটকায় দিত, তখন রামরাম বসুর কাছ থেকে শিখতো। তাই রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। রামরাম বসুকে বলা হয় কি? কেরি সাহেবের মুন্সি। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে। বিষয়টা যদি এই জায়গায় ক্লিয়ার হয়, তাহলে আমাদের আরো কিছু কথা বাকি আছে, সেটা আমরা পরের পেজে বলবো। ইতিমধ্যে বললাম 8 জন নিয়োগ দিল, ছাত্র নিয়োগ দিল, ছাত্ররা সব কি ছিল? ইংরেজ। কিন্তু খেয়াল করে দেখেন, ছাত্ররা সব ইংরেজ হইলো, টিচাররা বাঙালি কয়জন বলেন তো? ফোর্ট উইলিয়াম কলেজে বাঙালি টিচার কয়জন? 7 জন। তখন এই টিচাররা 7 জনই বাঙালি। তখন এই টিচাররা বললেন, এক কাজ করেন, লেখাপড়ার ব্যাপার তো শুধু ইংরেজদের জন্য উন্মুক্ত থাকা উচিত না, সকলের জন্য উন্মুক্ত থাকা উচিত। তখনই তারা এই স্যারদের প্রভাবে পড়ে ইংরেজদের পাশাপাশি বাঙালিদের নেওয়া হয়। সেই থেকে বাঙালিরা একটা লেখাপড়ার কি পাইলো? সুযোগ পাইলো। এ হচ্ছে ঘটনা। আচ্ছা, তাহলে এই কিন্তু বাঙালিরা ঢুকে গেল। তাহলে 8 জন পণ্ডিতকে প্রথম দিকে কতজন বই লেখেন? 14টা বই। এর মধ্যে প্রথমেই তো বই লিখতে হবে, ঠিক না? বই ছাড়া তো আর হবে না। ছাত্র আছে, পণ্ডিত আছে, বই নাই। তখন রামরাম বসু বই লিখলেন 2টা। রামরাম বসু বাঙালি মানুষ ছিলেন, তিনি খুলনার দিকের অঞ্চলের লোক ছিলেন। তাই তিনি খুলনার কাহিনী নিয়ে, বিশেষ করে যশোরের কাহিনী নিয়ে তিনি একটা বই লিখলেন। যশোরে যে একজন বিখ্যাত রাজা ছিল, রাজা প্রতাপাদিত্য, যিনি সম্রাট জাহাঙ্গীরকেও মানতেন না, সম্রাট জাহাঙ্গীরের সাথে যুদ্ধ করেছিলেন, সেই রাজা প্রতাপাদিত্যের জীবনী লিখলেন, চরিত মানে জীবনী। তাহলে প্রথম বই রামরাম বসুর কি? রাজা প্রতাপাদিত্য চরিত, কেরি সাহেবের মুন্সি রামরাম বসু। এরপরে আমরা দেখতে পাই, যেহেতু একটা সাহিত্যের বই পড়ানো হয়েছে, দেখেন আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু সাহিত্যের বইও পড়েছি, আবার একটা ব্যাকরণও পড়েছি। এখন তো সাহিত্যের বইও পড়ানো হবে, একটা ব্যাকরণও তো শেখানো হবে। ব্যাকরণ শেখানোর জন্য সরসরা রসিয়ে দীর্ঘে ক খ শেখানোর জন্য তিনি আরেকটা বই লিখলেন, সেই বইটার নাম হচ্ছে লিপিমালা। তারা লিপিমালা দিয়ে সরাসরি ক খ শেখানো শুরু করলো ইংরেজদের, আর সাহিত্য শেখানো শুরু করলো রাজা প্রতাপাদিত্য চরিত্র দিয়ে। এখন কেরি তো প্রিন্সিপাল মানুষ, তারও তো লিখতে হয়। সেও আবার লেখা শুরু করলো। কেরি আবার লিখলো কয়টি? 2টি। কেরি 2টি লিখলো, একটা লিখলো কথোপকথন। এই কথোপকথনের বৈশিষ্ট্যই ছিল হচ্ছে কথোপকথন। কথোপকথনের বৈশিষ্ট্য ছিল, এটা মূলত 2টা লোক কথা বলে, ডায়লগ। তা ডায়লগে তো জানেন 2টা পার্সন থাকবে, এ একটা পার্সন, এ একটা পার্সন। একে জিজ্ঞাসা করে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? এ বলে খ্রিস্টান। কয়, আমি তো ভাই কষ্টে আছি, কষ্ট থেকে মুক্তির উপায় কি? এ বলে মুক্তির উপায় গির্জায় যাও।
এ আবার জিজ্ঞাসা করে, ভাইয়া আমি তো অশান্তিতে আছি, কাকে স্মরণ করলে অশান্তি থেকে মুক্তি হব? এ বলে, কেন, যীশু খ্রিস্টকে স্মরণ করো। অর্থাৎ এই কথোপকথনের বিষয়বস্তু ছিল খ্রিস্টান ধর্ম কি প্রচার। এরপর কেরি এই অঞ্চলে ইতিহাস নিয়ে আরেকটা বই লিখেছেন, সেই বইটার নাম হচ্ছে ইতিহাসমালা। তাহলে এই দুইটা মনে রাখতে হবে। আমি অনেক সময় ভুলে যাইতাম, তাই আমি পড়তাম কেরি তুই গেলি কই। এই কই মানে কথায় কথোপকথন, ইতে হচ্ছে ইতিহাসমালা। কেরি কই, কেরি কই, কেরি কই, মনে থাকবে আমার কথোপকথন ইতিহাসমালা। আর রামরাম বসু আমাদের অঞ্চল নিয়ে লিখেছেন রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 5টি বই আসে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বিদ্যালঙ্কার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক পটিলাম কলেজের, তার 5টি বই। একটা হচ্ছে রাজাবলী, আর একটা বই হচ্ছে প্রবোধ চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। এরপর আরেকটা হচ্ছে বেদান্ত চন্দ্রিকা। এরপর একটা বই হচ্ছে হিতোপদেশ। আর একটা বই 32 সিংহাসন। এর মধ্যে তার এই 5টা বইয়ের মধ্যে সবচেয়ে বেশি আসে যে বইটা, সেই বইটার নাম হচ্ছে 32 সিংহাসন। এটা প্রায়ই আসে। এটি কার? তখন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর বাকিগুলা একটু নিজ দায়িত্বে আপনারা শিখে নেবেন। শ্রীরামপুর মিশন কত সাল? 1800 সাল। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সাথেও কে জড়িত ছিলেন? উইলিয়াম ক্যারি। শ্রীরামপুর মিশন থেকে কি শ্রীরামপুর মিশন থেকে ধর্ম পুস্তক হচ্ছে প্রধান বাইবেল। বাইবেল অনুবাদ করা হয়েছে, তখন এটার নাম দেওয়া হয়েছে কি ধর্ম পুস্তক। এগুলা বললেন। শ্রীরামপুর মিশনের 2টি পত্রিকা, দিগদর্শন, সমাচার দর্পণ। দুইটাই কত সাল? 1818 সাল। যদি মন চায় এ রামায়ণ মহাভারত এটা একটু পড়ে নিয়েন। ফোর্ট উইলিয়াম কলেজ, এটা একটা দুর্গ ছিল। এই দুর্গটাকে প্রিন্সিপাল উইলিয়াম কেরি বানাইলো। মূল উদ্দেশ্য ছিল কোম্পানিদের ভাষা শিক্ষা দান। পরে সেটা বাংলা বিভাগ চালু হয়েছে এত সালে। বিভাগের প্রধান উইলিয়াম কেরি। পণ্ডিত নিচে কয়জন? 8 জন। ইত্যাদি। আর কিছু পড়ার দরকার নেই। উইলিয়াম কেরির বিখ্যাত বই কি? কথোপকথন ইতিহাসমালা, সংক্ষেপে কই। আর রামরাম বসুর বই রাজা প্রতাপাদিত্য চরিত্র, যশোরের রাজা। আর লিপিমালা। লিপিমালা প্রথম পত্র সাহিত্য, কথাটা ঠিক নয়। লিপিমালাটা হচ্ছে একটা ব্যাকরণ বই, সরসরাই রসিয়ে দীর্ঘি এইসবের, এই কথাটা ঠিক নয়। এরপর বাকিগুলো আপনারা পড়েন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বই করিয়ে 5টি: 32 সিংহাসন, রাজাবলী, হিতোপদেশ, প্রহৎচন্দ্র, বৃহত্তরচন্দ্র। আবার হিতোপদেশ নামে গোলকনাথ শর্মারও আছে, হিতোপদেশ নামে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও আছে। এই দুইটাই আপনারা পড়েন। প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? আমরা পড়ে ফেললাম ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এটা কার? জমিদার। ঢাকা, ঢাকা নামে ঢাকার ভূষণা নামে একটা জায়গা আছে, ওই দোম আন্তিনিয়। এই জমিদার, ভূষণার জমিদার দোম আন্তিনিয় এই বইটা লিখেছেন। হিন্দু কলেজ এবং ইয়াং বেঙ্গল। স্যার মনে রাখার লাইনটা আরেকবার বলেন। আমি কি ভবানীচরণ লিখেছি? হ্যাঁ, তারিণীচরণের জায়গায় আমি ভবানীচরণ লিখেছি। সরি, তারিণীচরণ, নট ভবানীচরণ। থ্যাংক ইউ। হিন্দু কলেজ ও ইয়াং বেঙ্গল। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা পেজ নিয়ে, আচ্ছা আপনাদের জন্য কোনটা সুবিধা হয় বলেন তো? আমি এক, আমি আলাদা পেজ নিয়ে বললে আপনাদের বুঝতে সুবিধা হয়। 2, আমি স্লাইড দেখে দেখে বললে আপনাদের সুবিধা হয়। ওরে, সবাই দিয়ে এক। থ্যাংক ইউ। তাহলে আমি একই বলি। আমি স্লাইড নিয়ে নিই। হুম। তাহলে আমরা এখন যেটা বলবো হিন্দু কলেজ। আচ্ছা, হিন্দু কলেজ হচ্ছে হিন্দু কলেজ পড়তে গেলে আমাদের কলকাতায় কয়েকটা যে প্রতিষ্ঠানে লেখাপড়া হইতো সেগুলো একটু দিয়ে দিই সে সময় আলোচিত। একটা কলেজ হচ্ছে হিন্দু কলেজ। এটার ছাত্র ছিলেন কে? এটার ছাত্র ছিলেন মাইকেল। এটার ছাত্র ছিলেন হচ্ছে, হিন্দু কলেজের ছাত্র ছিলেন পেরিচাঁদ মিত্র। হিন্দু কলেজের ছাত্র ছিলেন হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এরা হিন্দু কলেজের ছাত্র ছিলেন হচ্ছে রামতনু লাহিড়ী। এদের নামটা পড়বেন, বিশেষ করে মাইকেল, পেরিচাঁদ, দক্ষিণারঞ্জন, এরা খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা একটা কলেজের নাম পাবো, ওই ভারতবর্ষের একটা কলেজ, সংস্কৃত কলেজ। এটার বিখ্যাত ছাত্র ছিলেন কে? এটার বিখ্যাত ছাত্র ছিল বিদ্যাসাগর। তাই বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি কে দিয়েছেন? সংস্কৃত কলেজ, এটা ইম্পর্টেন্ট। আরেকটা কলেজ আমরা পাইলাম,
সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আমরা বিস্তারিত জানি, আর দরকার নেই। আর মহিলাদের জন্য প্রথম যে লেখকটা কলেজটা হয়েছিল, মহিলাদের লেখাপড়ার জন্য যে কলেজ, বেথুন, একজন ইংরেজ বেথুন সাহেব ছিলেন। তো বেথুন সাহেবের নামে যে কলেজ, সেই কলেজের নাম কি? বেথুন কলেজ। এরপর আমরা বলবো দুইটা প্রতিষ্ঠান। একটা হচ্ছে আশুতোষের কলিকাতা বিশ্ববিদ্যালয়, আর আরেকটা হচ্ছে আমাদের গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে প্রতিষ্ঠান, উল্লেখযোগ্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আমাদের পড়তে হবে। হিন্দু কলেজটা 1817 সালে, অনেক প্রাচীন কিন্তু। হিন্দু কলেজটা এটা তৈরি করা হয়েছে। সংস্কৃত কলেজে শুধু সংস্কৃত পড়ানো হইতো, হিন্দু কলেজে শুধু হিন্দু স্যারদের, হিন্দু স্টুডেন্টদের পড়ানো হইতো। কিন্তু স্যার দুই চারটা কি ছিল, স্যার কিন্তু আপনার খ্রিস্টান ছিল, কারণ এত হিন্দু পণ্ডিতের অভাব ছিল। খ্রিস্টান স্যার ছিল, ছাত্ররা সব হিন্দু ছিল। এই ডি রুজে একজন খ্রিস্টান স্যার ছিল, সে কিন্তু ইংরেজি সাহিত্য পড়াইতো। ইংরেজি সাহিত্য পড়ায় সে ছাত্রদের বলতো, ধর্ম এটা তোমরা আবেগ দিয়ে বিচার করো না, ধর্মটাকে তোমরা যুক্তি দিয়ে বিচার করো। অর্থাৎ যদি তুমি মনে করো আস্তিক, তাহলে তোমাকে যুক্তি দিতে হবে কেন তুমি আস্তিক। আবার যদি তুমি নাস্তিক হও, তাহলে তোমাকে জানতে হবে কেন তুমি নাস্তিক। অর্থাৎ সে জোর দিয়েছেন কিসের উপর? জ্ঞানের উপর। জ্ঞান অন্বেষণের উপর তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তাই ডি রোজারিওকে ডাইরেক্ট নাস্তিকও বলা যাবে না, ডাইরেক্ট আস্তিকও বলা যাবে না। তিনি বলছেন আস্তিক হও কিন্তু তোমার যুক্তি থাকা লাগবে, নাস্তিক হও কিন্তু তোমার যুক্তি থাকা লাগবে। তিনি জোর দিয়েছেন যুক্তির উপর, জ্ঞান অন্বেষণের উপর। এই ডি রোজিওর শিষ্য, এই ডি রোজিওর শিষ্য ছিল কে? এই তার শিষ্য ছিল হচ্ছে পেরিচাঁদ। এই তার শিষ্য ছিল হচ্ছে মাইকেল। তার শিষ্য ছিল হচ্ছে এই দক্ষিণারঞ্জন। এরা ছিল তার শিষ্য। তার শিষ্যরা সবাই আস্তে আস্তে কি করা শুরু করলো? এই জ্ঞান অর্জন করা শুরু করলো। এই তার শিষ্যদের বলা হইতো ইয়াং বেঙ্গল। কিন্তু তার শিষ্যদের মধ্যে উচ্ছৃঙ্খলা দেখা দিল। তার সকল শিষ্যরাই মদ খাইতে পছন্দ করত। তার সকল শিষ্যরাই নারী সঙ্গ পছন্দ করত। তার সকল শিষ্যরাই কলকাতায় রাতের আধারে বাইজিদের ডান্স দেখতে যাইতো। হিন্দু হওয়া সত্ত্বেও গরু খাইতো। মারাত্মক উচ্ছৃঙ্খল হয়ে গেল তার শিষ্যরা। তখন সবাই, হিন্দু সমাজ ক্ষেপে গেল। হিন্দু সমাজ ক্ষেপে যাওয়ার পর তার বিরুদ্ধে আন্দোলন করলো। তখন হিন্দু কলেজ ডি রোজিওকে বহিষ্কার করলো। দেখেন, 17 বছর বয়সে টিচার হয়েছে, 21 বছর বয়সে লোকটাকে বহিষ্কার করা হয়েছে, এক্সপেল করা হয়েছে। 21 বছর বয়সে লোকটা মারা গেছে। কিন্তু তার শিষ্যদের কি বলা হয়? ইয়াং বেঙ্গল। ইয়াং বেঙ্গলের সদস্যকে পেরিচাঁদ, ইয়াং বেঙ্গলের সদস্যকে মাইকেল, ইয়াং বেঙ্গলের সদস্যকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ইয়াং বেঙ্গল কিসের চর্চা করতো? মদের চর্চা, নারীর চর্চা, বাইজির চর্চা, আর গরু খাওয়ার চর্চা। ইয়াং বেঙ্গল আরেকটা ভালো চর্চা করতো, সেটা কি? জ্ঞান অন্বেষণ। এবার ইয়াং বেঙ্গল তাদের মতামত গুলা প্রকাশ করতো যে পত্রিকায়, সেই পত্রিকার নাম কি বলেন তো? সেই পত্রিকার নামই ছিল জ্ঞানান্বেষণ। হ্যাঁ, তাই যদি বলা হয় জ্ঞানান্বেষণে কে লিখতেন? মাইকেল। জ্ঞানান্বেষণে কে লিখতেন? পেরিচাঁদ। জ্ঞানান্বেষণে কে লিখতেন? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। জ্ঞানান্বেষণে কে লেখালেখি করতেন? ডি রোজেরিও। ইয়াং বেঙ্গলের পত্রিকার নাম কি? জ্ঞানান্বেষণ। জ্ঞানান্বেষণ কাদের পত্রিকা? ইয়াং বেঙ্গলের পত্রিকা। দেখেন, যেই মাইকেল ইয়াং বেঙ্গলের সমালোচক, ইয়াং বেঙ্গলের সদস্য ছিলেন, সেই মাইকেলেই কিন্তু ইয়াং বেঙ্গলের বিরুদ্ধে লিখলেন একে কি বলে সভ্যতা। যেই পেরিচাঁদ ইয়াং বেঙ্গলের সদস্য ছিলেন, সেই পেরিচাঁদেই লিখলেন, কি লিখলেন? কি যেন, মদ খাওয়ার বিরুদ্ধে, মদ খাওয়া নিয়ে একটা বিখ্যাত উপন্যাস লিখলেন, আলালের করে দুলাল। তাহলে আশা করি আপনারা এটা পারবেন। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা? 1817 সালে। কে? ডি রোজারিও। ডি রোজারিও শিষ্যদের কি বলা হয়? ইয়াং বেঙ্গল। এদের মূল কথা কি ছিল? আস্তিক হও না, আস্তিক হও নাস্তিক হও যেটাই হও, আগে থেকে গ্রহণ করা যাবে না, প্রচুর পরিমাণে জানতে হবে, জিজ্ঞাসা এবং যুক্তি দিয়ে বিচার করতে হবে। ইয়াং বেঙ্গলের পত্রিকার নাম ছিল কি? জ্ঞানান্বেষণ। এনকোয়ারও ছিল, কিন্তু জ্ঞানান্বেষণটাই মূলত আসে বেশি। ইয়াং বেঙ্গলের সদস্য কে? পেরিচাঁদ, দক্ষিণারঞ্জন। ইয়াং বেঙ্গলের সদস্য আরো কে? মাইকেল। এটা দিবেন। এই যে মাইকেল ছিলেন হচ্ছে তার ভাব শিষ্য। ক্লিয়ার? মোহামেডান মানে হচ্ছে মোহাম্মদীয়। আগে সবকিছু তো হিন্দুদের ছিল, প্রচুর হিন্দু ছিল। তাই দেখবেন মুসলিম স্কুল হইতো, মুসলিম কলেজ হইতো, মুসলিম হোস্টেল হইতো, মোহামেডান লিটারেরি সোসাইটি হইতো। অর্থাৎ মুসলিমরা আগে কি ছিল? সবসময় সংখ্যা লঘু ছিল। এই জন্য মুসলিমদের উপর নির্যাতন হইতো। তাই সংখ্যালঘুরাই কিন্তু কি করে? সবসময় সংগঠন করে। তাই সব কিছুর নামে মুসলিম হোস্টেল, মুসলিম কলেজ, মুসলিম স্কুল, মুসলিম সাহিত্য সমাজ, এসব তৈরি করা হইতো। আর এটা সর্বপ্রথম কে শুরু করেছেন? নবাব আব্দুল লতিফ মুসলমানদের নিয়ে সর্বপ্রথম ভাবেছেন যে এই ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু, এই সংখ্যালঘুদের জন্য একটা লিটারেরি সোসাইটি করতে হবে। আচ্ছা, এরপর আমাদের এই কন্টেন্টটাতে আমি দেখতে পাচ্ছি না, মুসলিম বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ। এখানেও আমি কিছু কথা আমি আপনাদের বলে দিই, তাহলে সুবিধা হবে। দেখেন, সমাজ কিন্তু দুইটা ছিল। একটা সমাজ ছিল হচ্ছে কলকাতা ভিত্তিক, স্বভাবতই এটার সমস্ত নেতা নেতা যা ছিল সবই ছিল হিন্দু।
আরেকটা করে সমাজ ছিল ঢাকা ভিত্তিক। স্বভাবতই এটার যত মানুষ ছিল সব ছিল মুসলমান। তবে কাব্য চর্চায়, সাহিত্য চর্চায় হিন্দুরা অগ্রগণ্য ছিল। তাই তারা মুসলমানদের সবসময় নিচু করে রাখতো। এই জন্য যখন আপনাকে কেউ নিচু করবে তখন আপনি চাইবেন নিজে কিছু করতে। সেই চেষ্টা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হিন্দুদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তিনি কি করলেন, এই সমাজটা প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ তিনি এটা প্রতিষ্ঠা করলেন। সাথে নিলেন লেখক মুজাম্মেল হককে, সাথে নিলেন লেখক কাজী আমদাদুল হককে, সাথে নিলেন মাওলানা আকরাম খাকে, সাথে নিলেন কমরেড মুজাফফর আহমদকে। নিয়ে তিনি এটা তৈরি করলেন বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। তাহলে এটার মূল উদ্যোক্তাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যত যত ইয়ে আছে সবই। বাপ শিষ্য আর শিষ্য কি একই না ভাইয়া? বাপ শিষ্য আর শিষ্য একই এক না। যেমন ধরেন, কেউ মাইন্ড করেন না যদি আমি শিষ্য দাবি করি না। আপনারা আমার সাথে ক্লাস করছেন, যখন কেউ ডাইরেক্ট টিচার হয় তখন তাকে শিষ্য বলা যায়। কিন্তু মনে করেন কেউ আমার সরাসরি ক্লাস করে নাই, অথবা আমি মারা যাওয়ার পর সে জন্মাইছে, অথবা 100 বছর পর জন্মাইছে, সে যদি আমাকে পছন্দ করে, আমাকে অনুকরণ করে, তাহলে সে ভাব শিষ্য। তাহলে আমরা সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাব শিষ্য, কারণ আমরা কেউ তাকে পাই নাই। আমরা সবাই বঙ্গবন্ধুর ভাব শিষ্য, কেউ আমরা তাকে সরাসরি পাই নাই। সরাসরি পাইলে শিষ্য, আদারওয়াইজ ভাব শিষ্য। আচ্ছা, এরপর আমরা একটা সংগঠন দেখলাম, সেটাও ঢাকা ভিত্তিক, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঠিক আছে। পরে তিনি ঢাকা ভিত্তিক একটা সমাজ করলেন 1926 সালে। কলকাতা থেকে আলাদা হয়ে যাবেন, করলেন তিনি ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এরপর তিনি দেখলেন এই সাহিত্য সমাজ করলে হবে না, আগে সাহিত্য রচনার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগতো। কবি হইতে হইলে আপনাকে একটা জিনিস লাগবে। আপনি যে কবি, এটা কিভাবে বুঝাবেন বলেন তো দেখি, কি লাগবে? কবি হইতে হইলে সে সময় কি লাগতো? আপনি যে কবি, এটা মানুষকে জানান দিবেন, কি লাগতো বলেন তো? কবি হইতে হইলে সে সময় আইডিয়া করেন। বলতে পারলেও চলবে, না বলতে পারলেও চলবে, এত বড় উন্মুক্ত কথা। বই লাগতো, হ্যাঁ, দুর্দান্ত একটা কথা। পত্রিকা লাগতো। পত্রিকা লাগতো, পত্রিকা, হ্যাঁ, বই তো অবশ্যই লাগতো। থ্যাংক ইউ, বইটাও আপনারা সুন্দর আইডিয়া বলেছেন। কবি হতে হলে পত্রিকা লাগবে। তাহলে মুসলিম সাহিত্য সমাজ আছে, তাদের তো কবি হিসাবে জানাইতে হবে মানুষকে যে আমি কবি। তখন তারা একটা পত্রিকা করলো। সেই পত্রিকার নামই কি? শিখা পত্রিকা। এই পত্রিকা হচ্ছে 1900 কত সাল? 27 সাল। কলকাতায় একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম হচ্ছে কল্লোল পত্রিকা। কল্লোল পত্রিকা ছিল 1923 সাল। কলকাতার লেখকরা এটাতেই লিখতো। আর আমাদের দেশে শহীদুল্লাহর পৃষ্ঠপোষকতায় এই শিখা পত্রিকা হইলো 1927 সালে। এ হচ্ছে ঘটনা। তাহলে মুসলিম সাহিত্য সমাজ 26, আর শিখা পত্রিকা কত? 27। শিখা পত্রিকার মধ্যে একটা লেখা সবসময় থাকতো, সেটা হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটাকে বলা হয় বুদ্ধি মুক্তির আন্দোলন। পরবর্তীকে এই লেখকদের এই যে বুদ্ধির বিকাশ, জ্ঞানের বিকাশের জন্য যে এই চেষ্টাটা শহীদুল্লাহরা করেছেন, এটাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে বুদ্ধি মুক্তি আন্দোলন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম, তাহলে মুসলিম সাহিত্য সমাজ কত? 1926। এই সাহিত্য সমাজগুলা কি করতো? কাজী আব্দুল ওয়াদুদ, শহীদুল্লাহ, মোতাহার হোসেন, আবুল ফজল, আবুল হোসেন, এরা বুদ্ধির আন্দোলন করতো। এরপর তারা একটা পত্রিকার প্রয়োজন অনুভব করলো। পত্রিকা কত? 1927। তাহলে কলকাতায় ছিল কল্লোল, আর ঢাকায় ছিল কি? শিখা। ক্লিয়ার হয়েছেন? বিষয়টা কি ক্লিয়ার বলেন তো? তাহলে কলকাতার সাথে আমাদের দ্বন্দ্ব নতুন না পুরাতন দ্বন্দ্ব বলেন তো? একটু কেউ মাইন্ড করবেন না, খারাপ চোখে দেখবেন না। আমাদের দেশে একটা এন্টি হিন্দুইজম বা ইন্ডিয়ার মানুষকে দেখতে পারে না, ইন্ডিয়াকে গালি দিয়ে দুইটা ভোট বাড়ায়, এই প্রবণতা আমাদের দেশে কিন্তু প্রচুর। এই সমস্যাটা কিন্তু অনেক আগের। এখন কিন্তু আমাদের দেশে টুকটাক হিন্দুরা নির্যাতন হইলেও আমরা কিন্তু ইতিহাস ঘেঁটে দেখবেন, আমরা মুসলমানরা যখন সংখ্যালঘু ছিলাম, তখন আমরা কিন্তু হিন্দুদের দ্বারা নির্যাতিত হয়েছি। এই কারণে হিন্দুদের সাথে আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু অনেক প্রাচীন। আর এই সমস্যাটা শহীদুল্লাহ উপলব্ধি করেছেন। তাই তিনি কলকাতা ছেড়ে ঢাকা কেন্দ্রিক সাহিত্য সমাজ গঠন করেছেন। হুম, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম শহীদুল্লাহ দেশে আন্দোলনের নাম দেওয়া হলো কি? বুদ্ধি মুক্তির আন্দোলন। তো শিক্ষা পত্রিকার সম্পাদক কিন্তু অনেকে ছিল। শিক্ষা পত্রিকার সম্পাদক তো অনেকে ছিল, কিন্তু সবার প্রথম সম্পাদক ছিল এই আবুল হোসেন। তাই যদি কখনো আসে শিক্ষা পত্রিকার সম্পাদককে, তাহলে অ্যান্সার হবে কি? আবুল হোসেন। আচ্ছা, বলেন তো শিখা কোন জায়গার, ঢাকার না কলকাতার পত্রিকা? শিখা ঢাকার নাকি কলকাতার? ঢাকার। আর কল্লোল কোন জায়গার পত্রিকা বলেন তো? কল্লোল হচ্ছে কলকাতার। ওকে। আচ্ছা, বাংলা একাডেমি, এটা মোটামুটি আপনারা সব জানেন। বর্ধমান হাউস কি বাংলা একাডেমি করলো, এটা একটু ইম্পর্টেন্ট। কেন বর্ধমান হাউস কি করলো, এটা ভাই ভাই জিজ্ঞাসা করা হয়। এত হাউস থাকতে এত হাউস থাকতে কেন বর্ধমান হাউস কি করলো? কাউসার ভাই, খুব ইমার্জেন্সি নাকি একটা ক্লাস শেষ করে কল দিব? ওকে, ওকে, ওকে। হ্যাঁ,
সেটা কি আপনাদের জানা আছে? এটা প্রশ্ন করা হয় যে এত জায়গা থাকতে বর্ধমান হাউস কি কেন করলো বাংলা একাডেমি? এটা কি জানা আছে? এত হাউস থাকতে কেন বর্ধমান হাউসকে? আছে, একটু সংক্ষেপে বলে দিই। এই ভাষা আন্দোলনে যারা আমাদের সিএম ছিল, মুখ্যমন্ত্রী ছিল, যেমন প্রথম ভাষা আন্দোলনের সিএম ছিল হচ্ছে আমাদের খাজা নাজিম। পরবর্তীতে 52 সালে ভাষা আন্দোলনে এবারে ছিল হচ্ছে 47-48 সালে সিএম। এরপর 52 সালে ভাষা আন্দোলনের সিএম ছিল হচ্ছে নুরুল আমিন। এই যত সিএম গুলা মুখ্যমন্ত্রী ছিল, তারা কিন্তু বসবাস করতো বর্ধমান হাউসে। বর্ধমান হাউসে। কিন্তু দেখেন 1954 সালে যখন যুক্তফ্রন্ট সরকার হইলো, তখন শেরেবাংলা একেএম ফজলুল হক, 54 সালে বিশেষ করে নুরুল আমিনের নামটা তখন, যাই হোক, শেরেবাংলা একেএম ফজলুল হক যখন মুখ্যমন্ত্রী হলো, তখন সেও তো সিএম। তারও তো বসবাস করার কথা কি বর্ধমান হাউসে। তখন তিনি বললেন আমি বর্ধমান হাউসে বসবাস করব না। এই বর্ধমান হাউসে বসে ভাষার বিরুদ্ধে এত সংগ্রাম হয়েছে, এত ষড়যন্ত্র হয়েছে, সুতরাং বর্ধমান হাউসকে আমি বাংলা একাডেমি করে ছাড়বো। এই জন্য তিনি বর্ধমান হাউসকে বাংলা একাডেমি করেছেন। বর্ধমান হাউসে আগে সিএমরা বসবাস করতে হয়। বাংলা একাডেমির প্রথম সভাপতি এগুলো বললেন মাওলানা আকরাম খা। তিনি একাধারে পাকিস্তান সামলেছেন, পাকপন্থীও ছিলেন। তিনি একাধারে বাংলাদেশকেও সামলেছেন, বাংলাদেশপন্থীও ছিলেন। তিনি এক বিশাল চালাক, এক কথায় মাল ছিলেন ভাইয়া। বাকিটা আপনারা সব পড়ে নিন। অভ্যন্তরীণ কাঠামো এগুলো আসে না, এগুলো আসে না, এগুলো আমি কোথাও আসতে দেখি না। যদি মন চায় পড়েন, একবার দেখেছি উত্তরাধিকার, তাও একটা ইউনিভার্সিটির প্রশ্ন এসেছিল, উত্তরাধিকার আর দান শালিকের দেশ, এটা ইউনিভার্সিটির প্রশ্ন এসেছিল। বিসিএস এর প্রশ্নে আসতে আমি দেখি না। পুরস্কারটা এটা মাঝে মাঝে আছে, পুরস্কারটা যখন আপডেটেড হয় সেটা করবেন। যেমন এটা এখন দরকার নাই। আপনি 23 সালেরটা পড়বেন, 23 সালেরটা পড়বেন, এটা হচ্ছে 22 সালের, সুতরাং 22 সালেরটা পড়ার দরকার নাই। 23 সালেরটা পড়বেন, 22 সালেরটা একদম নিষ্প্রয়োজন। আচ্ছা, এখানে শুধু এইটা পরীক্ষাটা বিসিএস এ আসে। সেটা হচ্ছে আমরা আঞ্চলিক শব্দের যে একটা অভিধান, আঞ্চলিক শব্দের অভিধান আছে, যেমন হাসুইন, এটা ময়মনসিংহের ভাষায় এটার নাম হচ্ছে ঝাড়ু। এটা আমি আইবাম, আইবাম মানে কি আসবো, এটার যে একটা অর্থ আসবো। আমি আয়াম খায়াম জায়াম, এটার যে একটা অর্থ আছে, সেটা কিন্তু শহীদুল্লাহ সর্বপ্রথম বের করেছেন, ঠিক আছে? শহীদুল্লাহ এটা খুঁজে খুঁজে একটা অভিধান করেছেন, সেই অভিধান আঞ্চলিক ভাষার অভিধান, এটাই পরীক্ষায় আসে। আর বাকিগুলা না বললেও চলবে। এশিয়াটিক সোসাইটি, আমাদের এশিয়াটিক সোসাইটি 2004 সালে একটা বিশাল কাজ করেছে। সেটা হচ্ছে বাংলাপিডিয়া করেছে। আমার জানা মতে এটা চাইরে হওয়ার কথা, এখানে দেখি 3 আছে। বাংলাপিডিয়া করেছে। এই যে এখন আপনারা জানেন, আমাদের যে উইকিপিডিয়ার পাশাপাশি আমরা সবকিছু বাংলাপিডিয়াতে পাই, এটা সম্পাদক ছিলেন সিরাজুল ইসলাম খান, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা বিএনপির আমলে হওয়া একটা অন্যতম কাজ। আর এই এশিয়াটিক আল্লাহ হাফেজ। আজকে যথাসময়ে শেষ করতে পারলাম। বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আমি মনে করি বিসিএস কঠিন নয়, ধৈর্য যদি কঠিন হয়। ধৈর্য কঠিন হইলে বিসিএস কঠিন না। কালকে নিয়ে আমার মতামত, কালকে না আহামরি কিছু হবে না, টুকটাক কিছু গন্ডগোল জামাত শিবিরের সাথে হতে পারে, আদারওয়াইজ কোনো গন্ডগোল হবে বলে আমার মনে হচ্ছে না। ওকে, আজকের ক্লাসটা আসলে এই অবধি ছিল। এখন যদি আপনাদের উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, অনেকেই রুটিন চাইছেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা কাইন্ডলি তাহলে এখান থেকে একটু ডাউনলোড করে নেবেন। আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছে, আপনারা একটু যদি লক্ষ্য করতেন। আচ্ছা লুবনা আপু, আমি দেখি আপনার কথাটা আমি কর্তৃপক্ষকে জানিয়ে দেব। আহ ওনাদের ডিসিশন কি আসে সেটা হয়তো বা দেখতে পাবেন। জিহাদ ভাইয়া, আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার না, একটু যদি ক্লিয়ার করে বলতেন ভাইয়া। সিয়াম ভাই একটু চেষ্টা করবেন, মানে উইকলি পরীক্ষাগুলো অ্যাটলিস্ট ব্রাঞ্চেগুলো একটু দেওয়ার জন্য চেষ্টা করবেন, আশা করি সেটাতে আপনার নিজেকে ডেভেলপ করার জন্য সুবিধা হবে আর কি অনেকটাই, হ্যাঁ। সেটা ভাই আমাদের যে ব্রাঞ্চে আপনি ভর্তি আছেন ওই ব্রাঞ্চের সাথে কথা বলে গিয়ে নিয়ে আসবেন, অসুবিধা নেই। মাসুম ভাই, এটার আসলে স্পেসিফাই অ্যান্সার আমার কাছে নেই আসলে, হ্যাঁ। সো সরি ভাইয়া। আচ্ছা ওকে, তো আর কোনো কোশ্চেন নেই আপাতত। রুটিনটা আমি দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে নিয়ে নেবেন। আর যে কোনো প্রবলেমে পড়লে আমাদের হেল্পলাইন আছে, সেখানে ফোন করবেন, আপনারা হেল্প পেয়ে যাবেন আশা করছি। তো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।